দেখো দেখা যাচ্ছে তো। হ্যাঁ, চলো শুরু করা যাক। দেখো, মানে ব্যাপারটা কিছুই না, যেটা হচ্ছে যে যখন পিটি ফেজ ডায়াগ্রাম তুমি করছো, এই পিটি ফেজ ডায়াগ্রামে লিকুইড ভেপারের জন্য আমি ক্যালকুলেট করে তোমার দেখিয়েছিলাম। ধরো লিকুইডের সঙ্গে একটা ভেপারের ইকুইলিব্রিয়াম হচ্ছে এটা, তার ক্ষেত্রে যেটা ডিপি বাই ডিটি, এইটা এটা ডেল্টা এস বার ফর ভেপোরাইজেশন বাই ডেল্টা ভি বার ফর ভেপোরাইজেশন। এটা বেসিক্যালি মোলার এন্ট্রপি ফর দ্য ভেপার, এটা ভেপোরাইজেশন আর প্রসেসটা, মাইনাস মোলার এন্ট্রপি ফর দ্য লিকুইড ডিভাইডেড বাই মোলার ভলিউম ফর দ্য ভেপার মাইনাস মোলার ভলিউম ফর দ্য লিকুইড। এইটা ছিল লিকুইড ভেপার ইকুইলিব্রিয়ামের জন্য ডিপি বাই ডিটির ভ্যালুটা। সেইটা আমি জলের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি ক্যালকুলেট করে দেখিয়েছিলাম, যে ওই ডেল্টা এসটা বা ডেল্টা এইচ বাই টি এরকম করে ক্যালকুলেট করে দেখিয়েছিলাম, তার ভ্যালুটা কি হচ্ছে দেখতে পাচ্ছ যে পিটি, মানে এই যে ডিপি মানে ডিপি বাই ডিটি হচ্ছে পি ভার্সেস টি ফেজ ডায়াগ্রামে তোমার ওটা স্লোপ রিপ্রেজেন্ট করে। সেই স্লোপটা হচ্ছে জিরোর খুব কাছাকাছি, ওই ওটা এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা ওই 2 ডিগ্রির কাছাকাছি কিছু একটা করছিল। আচ্ছা, এবারে তুমি এইটা যদি সাবলিমেশনটাকে দেখো, মানে সলিড তার সঙ্গে ভেপারের ইকুইলিব্রিয়াম দেখো, তার ডেটাগুলো আমার মনে নেই, কিন্তু এইখানে যখন তুমি সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম ভার্সেস এইখানে ডিপি বাই ডিটি, ডিপি বাই ডিটি ফর দ্য সলিড ভেপার ইকুইলিব্রিয়াম দেখছো, দেখেছে ডেল্টা এস বার সাবলিমেশন বাই ডেল্টা ভি বার সাবলিমেশন বলছো। তো এইটাকে তুমি লেখো মোলার ভলিউম ফর মোলার এন্ট্রপি ফর দ্য ভেপার মাইনাস মোলার এন্ট্রপি ফর দ্য সলিড ডিভাইডেড বাই মোলার ভলিউম ফর ভেপার মাইনাস মোলার ভলিউম ফর সলিড। এইটা আচ্ছা, এবার এটা বলা হয়েছিল যে এই লিকুইড এবং সলিড তার রেসপেক্টে ভেপারের মোলার ভলিউমটা এত এত বেশি যে ডেল্টা ভি বার এই ভেপোরাইজেশন আর ডেল্টা ভি বার সাবলিমেশন তারা একদমই কাছাকাছি। মানে তুমি দেখো না, মানে তুমি জল থেকে যদি জলীয় বাষ্প তুমি দেখো, তাহলে আমি এনটিপিতেই যদি হতো, তাহলে জল থেকে জলীয় বাষ্প হতে গেলে কোথায় 1 মোল জলের ভলিউমটা তোমার 18 সিসির কাছাকাছি, সেখানে 1 মোল ভেপারের ভলিউমটা 22,400 সিসি। আর সলিডের ক্ষেত্রে কি হচ্ছে, এইটা যেমন 18 সিসি, এটা হয়তো 19 সিসি বা 20 সিসির মতো। 20 সিসির ক্ষেত্রে 22,400 সিসি। তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে ডিনোমিনেটরটা তুমি সেফলি এই লিকুইড বা সলিডের মোলার ভলিউমটাকে বাদ দিয়ে দাও, নেগলেক্ট করো, নেগলেক্ট করে ডিনোমিনেটরটা জাস্ট ভেপারের যে মোলার ভলিউম তার সঙ্গে সমান হয়ে যাবে। তার মানে এই দুটো ইকুয়েশনে ডিনোমিনেটরটা কিন্তু দুজনের ক্ষেত্রেই প্রায় সমান। আর এবার নিউমারেটরটার ক্ষেত্রে দেখো যে এক্ষেত্রে ভেপারের মোলার এন্ট্রপি মাইনাস লিকুইডের মোলার এন্ট্রপি এখানে। হ্যাঁ, বলো। স্যার বলছি যে ডেল্টা ভেপার ভি বার ওটা নিয়ারলি ইকুয়ালস টু ডেল্টা সাবলিমেশন ভি বার, কেন হলো ওটা একবার এক্সপ্লেন করুন। এই তো এখানে যেটা বললাম, দেখো এখানে এই দেখো ডেল্টা ভিবার ভেপোরাইজেশনটা কি, মোলার ভলিউম ফর দ্য ভেপার মাইনাস মোলার ভলিউম ফর দ্য লিকুইড, তাই তো? এবারে মোলার ভলিউম ফর দ্য লিকুইড আর মোলার ভলিউম ফর দ্য সলিড এই দুটো ভীষণ কাছাকাছি। আর সলিড এবং লিকুইড দুজনেরই মোলার ভলিউম হচ্ছে খুব কাছাকাছি, এবং সেটা ভেপারের মোলার ভলিউমের তুলনায় অনেক 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 ছোট। ঠিক আছে? তাহলে এবার বুঝতে পারছো
হ্যাঁ, আমি যেটা যেটা তুমি জিজ্ঞাসা সেটাই তো মুখে বললাম, যে ধরো তুমি যদি এনটিপিতে করতে, আমি এনটিপিতে যদি করি জলের কথাই ভাবো, যেখানে 1 মোল ভেপারের ভলিউমটা হয়ে যাবে 22,400 সিসি, সেখানে লিকুইডের ভলিউমটা হবে 18 সিসি, সলিডের ভলিউমটা হবে 19 থেকে 20 সিসি, মানে জলের ক্ষেত্রে। তাহলে 18 সিসি থেকে 22,400 সিসি বা 19 সিসি থেকে 22,400 সিসি, এই যে এটা কিন্তু তুমি ডিফারেন্সটা দেখো, সেটা খুব কাছাকাছি মোরালেস। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে দেখো, তুমি যদি এন্ট্রপির কথা ভাবো, তাহলে এবারে লিকুইডের মোলার এন্ট্রপি অবশ্যই গ্রেটার দেন সলিডের এন্ট্রপি হবে। মানে আমি এইটা এখানে একবার লিখে দিই যে মোলার ভলিউম ফর দ্য ভেপার, এটা মাঝ গ্রেটার দেন মোলার ভলিউম ফর দ্য লিকুইড, আর মোলার ভলিউম ফর দ্য ভেপার which is মাঝ greater than molar volume for the solid, এইটা এইটা আর মোলার ভলিউম ফর দ্য লিকুইড এইটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু মোলার ভলিউম ফর দ্য সলিড। তাহলে এই ইনফরমেশনগুলো তুমি যদি কাজে লাগাও তাহলে পরিষ্কার পেয়ে যাচ্ছে ডিনোমিনেটরগুলো দুজনের ক্ষেত্রে তোমার সমান হয়ে যাচ্ছে। এবার নিউমারেটরের ক্ষেত্রে দেখো যে সলিডের তুলনায় লিকুইডের এন্ট্রপি বেশি, লিকুইডের থেকে আবার ভেপারের এন্ট্রপি অনেক বেশি। আর এবারে যেটা কথা হচ্ছে যে নিউমারেটরটা যখন তুমি দেখছো সলিড থেকে লিকুইডে গেলে যদি তোমার মোলার এন্ট্রপিটা বেড়ে যায়, তাহলে এই ভেপারের এন্ট্রপি মাইনাস এই লিকুইডের এন্ট্রপি, এটা অবশ্যই তোমার লেস, এই যে ডিফারেন্সটা অবশ্যই লেস দেন এটা হবে। হ্যাঁ, মানে তোমার মোলার, মানে তুমি দেখো না, আমি এই দেখো লিকুইডের মোলার এন্ট্রপিটা বেশি দেন তো সলিড, তাহলে এবারে ভেপারের এন্ট্রপি তো অনেক বেশি, তাহলে ভেপার থেকে তুমি লিকুইডটাকে বাদ দিচ্ছ, এখানে ভেপারের এন্ট্রপি থেকে সলিডটাকে বাদ দিচ্ছ, তাহলে সাডেনলি এইটা বেশি, এইটা অনেকটা কম হবে দেন এটা। তার মানে ডেল্টা এস বার এই ভেপোরাইজেশন প্রসেস, তার জন্য এন্ট্রপিটা লেস দেন হবে ডেল্টা এস বার সাবলিমেশন প্রসেস। বুঝতে পারলে? যে তুমি এই ডিফারেন্সটা দেখো, মানে মানে তুমি এইভাবে ভাবো না যে এই প্রথমটার ক্ষেত্রে যখন সলিড থেকে ভেপার হচ্ছে, সলিড থেকে ভেপার হতে গেলে প্রথমে সলিড থেকে লিকুইড হতে হয়, তারপরে লিকুইড থেকে ভেপার হতে হয়। মানে অবভিয়াসলি লিকুইড থেকে ভেপারে গেলে যা এন্ট্রপি চেঞ্জ হবে, সলিড থেকে ভেপারে গেলে এন্ট্রপি চেঞ্জটা অনেকটা বেশি হবে। তাহলে এবারে তাহলে পরিষ্কার বুঝে যেতে পারলে যে যে ডিপি বাই ডিটিতে যখন সলিড লিকুইড এবং সলিড ভেপার তুমি ক্যালকুলেট করছো, ডিনোমিনেটরটা দুজনের ক্ষেত্রেই বেশি, কিন্তু নিউমারেটরটা সলিড ভেপার ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে বেশি। তার মানে ক্লিয়ারলি এটা দেখতে পাওয়া যাচ্ছে যে ডিপি বাই ডিটি এইটা ফর দ্য সলিড ভেপার ইকুইলিব্রিয়াম, এটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান ডিপি বাই ডিটি লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম, তার তুলনায় লিকুইড ভেপার ইকুইলিব্রিয়ামের তুলনায় সলিড ভেপার ইকুইলিব্রিয়ামের যে পি ভার্সেস টি পটের যে স্লোপটা, সেটা অ্যাকচুয়ালি তোমার বেশি। এইটাই আমরা আলোচনা করেছিলাম। আর এই দুটোই যে গ্রেটার দ্যান জিরো সেটা বলাই বাহুল্য, এটাও গ্রেটার দ্যান জিরো, এটাও গ্রেটার দ্যান জিরো, কারণ লিকুইড থেকে ভেপারে গেলে এন্ট্রপি বাড়ে, আবার লিকুইড থেকে ভেপারে গেলে ভলিউমও বাড়ে, সলিড থেকে ভেপারে গেলে এন্ট্রপি বাড়ে, সলিড থেকে ভেপারে গেলে ভলিউমও বাড়ে। তাহলে নিউমারেটরটাও পজিটিভ, ডিনোমিনেটরটাও পজিটিভ, তাহলে জিনিসগুলো পজিটিভ, তো স্লোপগুলো পজিটিভ পাবে। আর এবারে লিকুইড ভেপারের জন্য আমি অ্যাপ্রক্সিমেটলি ক্যালকুলেট করে দেখেছিলাম, এটা মানে স্লোপটা পজিটিভ কিন্তু খুব কম। আর সলিড ভেপারের ক্ষেত্রে আমি এইটুকুই বলতে পারি যে ওটা ওর থেকে বেশি। এই হচ্ছে ব্যাপারটা। এবারে ডেটা যদি তোমার মনে থাকে তাহলে তুমি ক্যালকুলেট করে দেখতে পাবে যে এটা যদিও লিকুইড ভেপার ইকুইলিব্রিয়ামের থেকে বেশি, কিন্তু ওই সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম যেটা প্রায় ভার্টিক্যাল লাইন ছিল তার তুলনায় অনেক 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 কম। সেখানে এটা রইল মাঝামাঝি আর কি। ঠিক আছে? এবং ওই জন্য ছবি আঁকার সময় যখন তুমি ধরো কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে, একটা টিপিক্যাল সিচুয়েশন আমি বলছি, এদিকে প্রেসার এদিকে টেম্পারেচার যখন তুমি প্লট করছো, এইটা একটা যদি ধরো আমি মানে কার্বন ডাইঅক্সাইডের কথা যদি ভাবি, একটা যদি তোমার এরকম ভার্টিক্যাল প্রায় হয়, একটা হচ্ছে প্রায় যদি তোমার হরাইজেন্টাল হয়, আর এটা হচ্ছে একটা মাঝামাঝি কিছু আমি আঁকতাম, এটা মাঝামাঝি আর কি। তাহলে এইটা হচ্ছে তোমার সলিডের সঙ্গে লিকুইডের ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে লিকুইডের সঙ্গে ভেপারের ইকুইলিব্রিয়াম, আর এইটা হচ্ছে তোমার সলিডের সঙ্গে তোমার ভেপারের ইকুইলিব্রিয়াম। দেখো এর যে স্লোপটা, এটা কিন্তু এই দুটোর মাঝামাঝি। বুঝতে পেরেছো? আর কারো কিছু অসুবিধা আছে?
হ্যাঁ বলো। আপনি বলেছিলেন যে লিকুইড ভেপার আর সলিড ভেপার ওগুলো হালকা স্ট্রেট লাইন হবে না, হুম। ওটা কেন? হ্যাঁ, আসলে যখন তুমি ডিপিডিটিটাকে ক্যালকুলেট করছো, স্ট্রেট লাইন মানে কি স্লোপটা কনস্ট্যান্ট, তাই তো? তুমি যে টেম্পারেচারে যাও না কেন, যে প্রেসারেই যাও না কেন, স্লোপটা কনস্ট্যান্ট হলে তবে স্ট্রেট লাইন হয়। হ্যাঁ, তাহলে এবার স্লোপটা কনস্ট্যান্ট হয়ে গেলে হতে গেলে কি করতে হয়? ডান দিকে যারা আছে মানে ডিপি বাই ডিটি, এই যে ডেল্টা এস বাই ডেল্টা ভি, এই ডেল্টা এস এবং ডেল্টা ভি এদেরকে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার বা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার হতে হবে, ঠিক আছে? তাই না? এবারে তুমি খেয়াল করে দেখো, যখন সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম তুমি করছো, তখন ডান দিকে তোমার ওই সলিড থেকে লিকুইডে যাওয়ার জন্য এন্ট্রপির চেঞ্জ, আর ডিনোমিনেটরে সলিড থেকে লিকুইডের জন্য ভলিউমের চেঞ্জ আছে। এই জিনিসগুলো টেম্পারেচার ডিপেন্ডেন্স বা প্রেসার ডিপেন্ডেন্স অনেক কম। কিন্তু যখনই তোমার ভেপার ইনভলভ হয়ে গেল, লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম বা সলিড ভেপার ইকুইলিব্রিয়াম, যখন ভেপার ইনভলভ হয়ে গেল, তুমি কেন ভেপারের যে ভলিউমটা পার্টিকুলারলি, আমি এন্ট্রপি বা এনথালপি তার না হয় টেম্পারেচার প্রেসার ডিপেন্ডেন্সটা ফর দ্য টাইম বিং আমি ইগনোর করছি, কিন্তু মানে এই যে ডেল্টা ভি এর যে টেম্পারেচার বা প্রেসার ডিপেন্ডেন্সটা, সেটা তুমি কোনো রকম ভাবেই হচ্ছে ভেপারের ক্ষেত্রে ইগনোর করতে পারো না। আর তুমি ভেপারের ক্ষেত্রে তুমি ভালো করেই জানো যে ভেপারের ক্ষেত্রে তোমার টেম্পারেচার বাড়ালে ভলিউমটা ভীষণ তাড়াতাড়ি বাড়ে, বা প্রেসার বাড়ালে ভলিউমটা হচ্ছে ভীষণ তাড়াতাড়ি কমে। আর তুমি খেয়াল করে দেখো যে একটা তুমি যখন পি ভার্সেস টি ডায়াগ্রামটাকে আঁকছো, একটা লো প্রেসার লো টেম্পারেচারে তুমি হয়তো আছো, ধর আমি এরকম জায়গা বলছি, এরকম জায়গা লো প্রেসার লো টেম্পারেচারে আছো, হ্যাঁ, তখন তোমার যা মানে ভলিউমটা হবে, মানে ডেল্টা ভিটা হবে, সেটা হচ্ছে অন্য একটা টেম্পারেচার অন্য একটা প্রেসারে গেলে কিন্তু সেই ভলিউমটা ডেল্টা ভিটা কিন্তু পাল্টে যাবে, কারণ ভেপারের যে মোলার ভলিউমটা সেটা দারুণভাবে টেম্পারেচার প্রেসার ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে স্লোপ কনস্ট্যান্ট হলে তবে স্ট্রেট লাইন, কিন্তু তুমি পরিষ্কার বুঝতে পারছো যে এক্ষেত্রে ডিপি বাই ডিটি বা স্লোপটা যেখানে ভেপার ইনভলভ হয়ে গেছে, লিকুইড ভেপার সলিড ভেপার ইকুইলিব্রিয়াম, সেইখানে কিন্তু তোমার ওই মানে ভেপারটা ইনভলভ হয়ে যাওয়ার জন্য ভেপারের ভলিউমটা যেহেতু দারুণভাবেই মানে টেম্পারেচার এবং প্রেসার ডিপেন্ডেন্ট, তাহলে এক্সপেক্টেড যে ডিপি বাই ডিটি অর্থাৎ পি ভার্সেস টিপটের স্লোপটা, সেটাও কিন্তু তোমার প্রেসার এবং টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে। প্রেসার এবং টেম্পারেচার চেঞ্জ করলে যদি স্লোপটা পাল্টায়, তাহলে অবভিয়াসলি সেটা স্ট্রেট লাইন থাকবে না, একটা কার্ভেচার চলে আসবে। ওই জন্য এক্সপেরিমেন্টালি তোমার সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম লাইনটা মানে মোরাললেস প্রায় স্ট্রেট লাইন যদিও হয়, কিন্তু লিকুইড পেপার বা সলিড পেপার ইকুইলিব্রিয়াম লাইনগুলো কিন্তু একদম অ্যাবসলিউটলি স্ট্রেট লাইন নয়, যেটা আমরা আগের দিন দেখবো তোমার দেখিয়েছিলাম। হুম, ঠিক আছে। হুম, মানে দেখো না, তুমি যখন এই লিকুইড পেপার ইকুইলিব্রিয়াম লাইনটাকে করছো, এই যে লিকুইড পেপার ইকুইলিব্রিয়ামটাকে করছো, যে একটা গিভেন প্রেসারে লো টেম্পারেচারে যা হবে হাই টেম্পারেচারে, লো টেম্পারেচারে যা হাই টেম্পারেচার তোমার সাডেনলি কি ভলিউমটা পাল্টাবে ডেল্টা ভিটা, তার স্লোপটা কোনোভাবেই কনস্ট্যান্ট হতে পারে না। হুম, ঠিক আছে। আর কিছু? আর কারো কিছু ডাউটস আছে? যদি ডাউটস না থাকে তাহলে আমরা শুরু করি নাকি? আচ্ছা, আজকে আমাদের মূলত যে জায়গাটা ফোকাস করার কথা, সেটা হচ্ছে অর্ডার অফ ফেজ ট্রানজিশন। তো আজকে আমাদের মূলত আলোচনাটা হবে হচ্ছে অর্ডার অফ ফেজ ট্রানজিশন। দেখো, এর আগের দুটো তিনটে ক্লাস জুড়ে আমরা ফেজ ট্রানজিশনগুলোকে কনসিডার করছিলাম, মূলত যেগুলো নর্মাল সিচুয়েশনে তুমি যে ধরনের ফেজ ট্রানজিশনগুলো দেখতে পাও, এই ধরো বরফ থেকে জল হচ্ছে, অর্থাৎ সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম হচ্ছে,
জল থেকে জলীয় বাষ্প হচ্ছে, অর্থাৎ লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম হচ্ছে, আবার সলিড ভেপার ইকুইলিব্রিয়াম সাবলিমেশন, সেটাও তুমি দেখতে পারো। তাহলে তোমার ওই বিভিন্ন রকমের ফেজ ট্রানজিশনগুলো তুমি কনসিডার করেছিলে। এবারে পরবর্তীকালে আরো কিছু কিছু বেশ ক্রিটিক্যাল ফেজ ট্রানজিশন তুমি দেখবে। ধরো তোমার দেখবে খুব লো টেম্পারেচারে তোমার হিলিয়াম যদি তুমি কনসিডার করো, টেম্পারেচার কমালে তোমার এক্সপেকটেশন ছিল যে লিকুইড থেকে সলিড হবে, কিন্তু ওখানে তুমি দেখলে যে হিলিয়াম সেটা ফ্লুইড থেকে সুপার ফ্লুইড ট্রানজিশন হচ্ছে। আবার কোন একটা দেখবে অ্যামারফাস সলিড আছে আর একটা ক্রিস্টালাইন সলিড আছে, সেই অ্যামারফাস থেকে ক্রিস্টালাইন এরকম একটা ফেজ ট্রানজিশন তুমি জাস্ট ভাবতে পারো, যেখানে অর্ডার থেকে ডিজঅর্ডার ফেজ ট্রানজিশন, মানে ক্রিস্টালাইন সাবস্টেন্সের ক্ষেত্রে জিনিসটা অর্ডার আর অ্যামারফাসের ক্ষেত্রে ডিজঅর্ডার, সলিডই রইল কিন্তু অর্ডার থেকে ডিজঅর্ডার স্টেটে একটা ফেজ ট্রানজিশন করলো। তাহলে এই টাইপের কিছু অ্যাবনর্মাল ফেজ ট্রানজিশন তোমার আছে। আচ্ছা, এবারে এই যে ডিফারেন্ট কাইন্ড অফ ফেজ ট্রানজিশনস গুলোকে ক্যারেক্টারাইজ করা হবে তার অর্ডার দিয়ে। তাহলে অর্ডারটা জিনিসটা কি একটুখানি বলতে হবে তাহলে। তার মানে এটা হচ্ছে এ ফেজ ট্রানজিশন ইজ ক্যারেক্টারাইজ ট্রানজিশন ইজ characterized by its order। আচ্ছা আচ্ছা, এবারে অর্ডার ব্যাপারটার মানেটা কি? আসলে তুমি যখন এই ফেজ ট্রানজিশন বা দুটো ফেজ ইকুইলিব্রিয়ামে আছে এই ধরনের সিচুয়েশনে কথাবার্তা বলো, তখন না কেমিক্যাল পোটেনশিয়াল ভার্সেস টেম্পারেচার, কেমিক্যাল পোটেনশিয়াল ভার্সেস প্রেশার, এই ধরনের প্লটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। তাহলে তোমাকে যেটা দেখতে হবে যে তুমি যখন ধরো কেমিক্যাল পোটেনশিয়াল ভার্সেস টেম্পারেচার প্লট, কেমিক্যাল পোটেনশিয়াল ভার্সেস প্রেশার প্লট, তারপর তার ফার্স্ট ডেরিভেটিভ, তারপর তার সেকেন্ড ডেরিভেটিভ ইত্যাদি অনেক জিনিসপত্র হয়। এবারে বিভিন্ন ফেজ ট্রানজিশন অর্ডারটাকে ডিফাইন করা হচ্ছে এইরকম ভাবে যে তোমাকে দেখতে হবে যে এই যে কেমিক্যাল পোটেনশিয়াল ভার্সেস টেম্পারেচার বা কেমিক্যাল পোটেনশিয়াল ভার্সেস প্রেশার, তাদের যে বিভিন্ন ডেরিভেটিভ গুলো, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, ডট 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 ডট, এবারে লোয়েস্ট কত অর্ডার ডেরিভেটিভে প্রথম তুমি ডিসকন্টিনিউটি পাবে। কেমিক্যাল পোটেনশিয়াল ভার্সেস টেম্পারেচার বা কেমিক্যাল পোটেনশিয়াল ভার্সেস প্রেশার তুমি মানে ডেরিভেটিভটাকে করছো। এবার তোমাকে দেখতে হবে যে কত অর্ডার লোয়েস্ট কত অর্ডার ডেরিভেটিভে তো প্রথম তুমি ডিসকন্টিনিউটিটা পাবে। তাহলে এমনি মিউ যে কন্টিনিউয়াস ফাংশন অফ টেম্পারেচার হতে পারে, কিন্তু দেখা যায় ফার্স্ট ডেরিভেটিভ হয়তো কন্টিনিউয়াস নয়, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভে প্রথম ডিসকন্টিনিউটি চলে এলো, তখন সেটা ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। আবার দেখা গেল কেমিক্যাল পোটেনশিয়াল কন্টিনিউয়াস ফাংশন, ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস ফাংশন, সেকেন্ড ডেরিভেটিভ ডিসকন্টিনিউয়াস হয়ে গেল প্রথমে, তাহলে সেটা হলো সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। তাহলে এইরকম ভাবে তোমার অর্ডার অফ ফেজ ট্রানজিশন হবে। মূলত দু রকমের ফেজ ট্রানজিশন নিয়ে আমরা আলোচনা করবো, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন আর হচ্ছে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। তাহলে কি হচ্ছে না, তাহলে আমি জাস্ট ডিফাইন করছি এইরকম ভাবে, ইট ইজ ডিফাইন অ্যাজ, মানে অর্ডার অফ ফেজ ট্রানজিশন ডিফাইন অ্যাজ দ্য lowest order of derivative of chemical potential mu with respect to temperature or pressure where discontinuity first appear, যেখানে ডিসকন্টিনিউটি তোমার প্রথম অ্যাপিয়ার করছে। ঠিক আছে, হয় ডিসকন্টিনিউটি ফার্স্ট অ্যাপিয়ার। মানে ব্যাপারটা এরকম, ধরো যদি তোমার এরকম হয় যে মানে অর্ডার অফ ফেজ ট্রানজিশন তোমার দু রকমের, ধরো অর্ডার অফ, আমি তোমাকে বলছি ফেজ ট্রানজিশন মূলত দু রকমের। একটাকে বলা হচ্ছে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন, ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন এক্ষেত্রে যেটা হবে যে মিউ ভার্সেস টেম্পারেচার
বা মিউ ভার্সেস প্রেসার এটা কন্টিনিউয়াস, কিন্তু মানে কেমিক্যাল পোটেনশিয়াল তোমার কন্টিনিউয়াস ফাংশন, কিন্তু ডেল মিউ বাই ডেল টি at constant p or del mu versus del p at constant t, এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস হয়ে যায়। এইটা তাহলে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনে কেমিক্যাল পোটেনশিয়াল সেটা একটা কন্টিনিউয়াস ফাংশন অফ টেম্পারেচার এন্ড প্রেসার হলো, কিন্তু তার ফার্স্ট ডেরিভেটিভটা সেটা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ হতে পারে অথবা পি এর রেসপেক্টে ডেরিভেটিভ হতে পারে, সেটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে, তো সেইটা হবে তোমার ফার্স্ট অর্ডার ফেজ ডায়াগ্রামে। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। আচ্ছা, আর একটা আমি এগুলো প্রত্যেকটা ডিটেলে ভালো করে আলোচনা করব। আর সেকেন্ড যে টাইপটা হতে পারে সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ফেজ ডায়াগ্রাম, ফেজ ট্রানজিশন। প্রত্যেকটা নিয়ে আমি ডিটেলে আলোচনা করব। আমি সেটা ডেফিনেশনের সঙ্গে জাস্ট সিম্পলি ব্যাপারটাকে মিলিয়ে দিচ্ছি, যে যখন তুমি সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের কথা বলবে, সেখানে যে মিউ ইজ এ কন্টিনিউয়াস ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার। আর এবার ফার্স্ট ডেরিভেটিভ গুলো ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি or del mu by del p at constant t, এরাও আর কন্টিনিউয়াস, কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ সেটা ডেল টু মিউ বাই ডেল টি স্কোয়ার হতে পারে or ডেল টু মিউ বাই ডেল পি স্কোয়ার হতে পারে or ক্রস ডেরিভেটিভ ডেল টু মিউ বাই ডেল টি ডেল পি হতে পারে। মানে এটা মানে ডেল টু মিউ বাই ডেল টি ডেল পিও যা, ডেল টু মিউ বাই ডেল পি ডেল টিও তাই। এরা হচ্ছে তোমার ডিসকন্টিনিউয়াস হবে। ডিসকন্টিনিউয়াস হবে, তার মানে যেটা কথা হচ্ছে যে তোমার অর্ডার অফ ফেজ ট্রানজিশন তুমি এইরকমভাবে ডিফাইন করবে যে কেমিক্যাল পোটেনশিয়াল সেটা অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এবার তার বিভিন্ন অর্ডার ডেরিভেটিভ হয়, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ ইত্যাদি ইত্যাদি। এবারে কত লোয়েস্ট কত অর্ডার ডেরিভেটিভে প্রথম ডিসকন্টিনিউটিটা আসবে। ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনে তোমার ফার্স্ট ডেরিভেটিভ অফ কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, সেখানেই ডিসকন্টিনিউটি চলে আসবে। আর সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে হচ্ছে যে তোমার ডেল টু মিউ বাই ডেল টি স্কোয়ার, ডেল টু মিউ বাই ডেল পি স্কোয়ার বা ডেল টু মিউ বাই ডেল টি ডেল পি, তাদের কেউ একজন ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে বা সবাই ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে, কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ পর্যন্ত জিনিসটা তোমার কন্টিনিউয়াসই থাকবে। ঠিক আছে, আজ এবার আমরা ওই প্রত্যেকটা অর্ডার ফেজ ট্রানজিশন নিয়ে জাস্ট একটু কথাবার্তা বলি। ধরো প্রথম আমরা যে যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। আচ্ছা, ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে তুমি যেটা প্রথম দেখবে যে মানে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন নিয়ে কথাবার্তা যখন বলবে না, তোমার তখন মাথার মধ্যে তোমার ঘুরবে হচ্ছে যে নর্মাল ফেজ ট্রানজিশন যেগুলো, মানে যেগুলো তুমি অহরহ দেখো আর কি, সলিড মানে বরফ থেকে জল আবার সলিড থেকে লিকুইড হওয়া, লিকুইড থেকে ভেপার হওয়া, সলিড থেকে ভেপার হওয়া, এই যে টাইপের জিনিসগুলো। তাহলে এর ক্ষেত্রে যেটা হয় তোমার যে ট্রানজিশন পয়েন্টে কিন্তু কিছু প্রপার্টির একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়। তো তোমাকে এক্সাম্পল বলি, ধরো তুমি সলিড থেকে লিকুইডে যাচ্ছ, ধরো মোলার এন্ট্রপি। তা সলিডের যা মোলার এন্ট্রপি, লিকুইডের মোলার এন্ট্রপি হঠাৎ করে অনেকটা বেশি। তাহলে তুমি মোলার ভলিউম, লিকুইড থেকে ভেপার ফেজ ট্রানজিশন তুমি কনসিডার করছো, লিকুইডের যে মোলার ভলিউম, ভেপারের মোলার ভলিউমটা হঠাৎ করে অনেকটা বেশি। তার মানে এই যে জিনিসগুলো, সেটা এনথালপি হতে পারে, সেটা ভলিউম হতে পারে, সেটা এন্ট্রপি হতে পারে, সেটা ইন্টারনাল এনার্জি হতে পারে, তাদের কিন্তু একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হবে অ্যাট দ্য ট্রানজিশন পয়েন্ট। ঠিক আছে, যেটা প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে
various properties such as molar volume, molar entropy, তারপরে তোমার molar enthalpy, H bar, molar internal energy, U bar, changes abruptly at the transition point. Measure abruptly at the transition point. কিরকম জিনিসটা? ধরো আমি কোন একটা মানে ফেজ ট্রানজিশন কনসিডার করছি, সেটা ওই সলিড লিকুইড বা লিকুইড ভেপার বা সলিড ভেপার এখন স্পেসিফিক না বলে একটা আলফা ফেজ একটা বিটা ফেজ আছে, তাদের মধ্যে যে ট্রানজিশনটা সেটা আমি কনসিডার করছি। তাহলে কনসিডার ফেজ ট্রানজিশন সেটা আলফা ফেজ, সেখান থেকে বিটা ফেজ, এরকম একটা ফেজ ট্রানজিশন ঘটছে। ঠিক আছে, মানে ইকুইলিব্রিয়ামটা আমি কনসিডার করছি। এবারে দেখো তুমি ধরো এইদিকে এই মোলার ভলিউমটা তুমি প্লট করছো, আর এইদিকে ধরো তুমি টেম্পারেচার প্লট করছো। টেম্পারেচার থেকে ব্যাপারটা বোঝার সুবিধা, এটা প্রেসার প্লট করলেও একই রকম সিচুয়েশন হবে, তো টেম্পারেচার প্লট করছো। আচ্ছা, এবারে টেম্পারেচার বাড়ালে ইউজুয়ালি মোলার ভলিউমটা বাড়ে। তো ধরো মোলার ভলিউমটা আলফা ফেজের ক্ষেত্রে তোমার মোটামুটিভাবে অল্প অল্প করে বাড়ছে। এবারে যখন তোমার এই ট্রানজিশন পয়েন্টটা চলে এলো, তখন কি হচ্ছে, আলফা ফেজ বিটা ফেজে কনভার্টেড হয়ে যাচ্ছে। এবারে তুমি মনে মনে ভাবো, তাহলে সুবিধা হবে বুঝতে। ধরো আলফা ফেজটা হচ্ছে তোমার লিকুইড আর বিটা ফেজটা হচ্ছে ভেপার। তাহলে লিকুইডের ক্ষেত্রে ভলিউমটা টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে অল্প অল্প যেমন বাড়ে, আমি বাড়া এই যে স্লোপটা পজিটিভ অর্থাৎ বাড়ছে তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, এবারে যখনই তোমার ট্রানজিশনটা হয়ে গেল, যখন তোমার লিকুইডে ভেপারে কনভার্টেড হয়ে গেল, তুমি ভাবার চেষ্টা করো যে যে এই একটা করসপন্ডিং টেম্পারেচার, যে টেম্পারেচারটা ট্রানজিশন টেম্পারেচার, যেটা এই পার্টিকুলার ক্ষেত্রে যেটা আমি বলছি সেটা বয়লিং পয়েন্ট। লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম হলে সেটা বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্টটা কি হলো, মানে 100°C কি হলো, 1 অ্যাটমসফিয়ার প্রেসারে। আমি হয়তো উপরে প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখেছি। যখনই লিকুইডটা ভেপারে কনভার্টেড হয়ে গেল, দেখো হয়তো মানে 100°C 373 কেলভিন, 373 কেলভিনে তোমার লিকুইডের মোলার ভলিউম কেমনই বা হবে, হয়তো 18 সিসির বদলে আর ডেনসিটি 1 এর বদলে ডেনসিটিটা কিছুটা কমে গেছে, তাহলে ভলিউমটা ধরো 20 সিসি, 22 সিসি, 25 সিসি হলো। তো যখনই তোমার লিকুইডটা ভেপারে কনভার্টেড হয়ে গেল, তখন মোলার ভলিউমটা দেখো তোমার এনটিপিতে হলেই 22,400 সিসি, কিন্তু অ্যাকচুয়ালি ভলিউমটা হয়ে যাবে 22,400 ইন্টু 373 ডিভাইড বাই 273, মানে প্রায় 30,000 সেন্টিমিটার কিউব তোমার হয়ে যাচ্ছে। কোথায় তোমার 20-25 থেকে হয়ে গেল তোমার 30,000। তার মানে পরিষ্কার বুঝতে পারছো একটা অ্যাবরাপ্ট তোমার ইনক্রিজ ঘটে গেল, অ্যাবরাপ্ট ইনক্রিজ একদম। এই জায়গাতে কি হচ্ছে, এই ট্রানজিশন পয়েন্ট একদম অ্যাবরাপ্ট ইনক্রিজ হয়ে গেল। ইনক্রিজ হয়ে যাওয়ার পরে তারপরে যখন তোমার বিটা ফেজে তুমি পৌঁছে গেলে, তারপর আবার বিটা ফেজে মোলার ভলিউমটা তার মতো করে আবার স্লোলি বাড়বে। তার মানে দেখো এই যে জায়গাটা, এইখান থেকে এইখানে তোমার হঠাৎ করে অ্যাবরাপ্ট চেঞ্জ হচ্ছে। এবং যেটা ইম্পর্টেন্ট, যে এই মোলার ভলিউম ভার্সেস টেম্পারেচার প্লটটা কিন্তু ডিসকন্টিনিউয়াস হচ্ছে। এই যে এই জায়গা দেখো, এটা তোমার এই পার্টিকুলার পয়েন্টের বাঁ দিকে, এই পয়েন্টের পয়েন্টের ডান দিকে জিনিসটা কিন্তু আলাদা। ঠিক আছে, এটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে। তার মানে এটা পরিষ্কার বুঝতে পারছো, যেটা মানে ভিবার ভার্সেস পি প্লট ডিসকন্টিনিউয়াস। কেমিক্যাল পোটেনশিয়াল নয় কিন্তু, ভিবার ভার্সেস এস টি প্লট ইজ ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস at the transition point, at the transition point, হ্যাঁ, এটা ঠিক আছে।
এটা বুঝতে পারলে? আচ্ছা, এবারে এই সিচুয়েশনটা শুধু ভলিউমের ক্ষেত্রে নয়, তোমার এনট্রপি, এনথালপি, ইন্টারনাল এনার্জি প্রত্যেকের ক্ষেত্রেই সত্যি। মানে তুমি ধরো এই একই টাইপের ছবি যদি এদিকে আবার টেম্পারেচার, এদিকে তুমি ধরো মোলার এনট্রপি করছো, তার ক্ষেত্রেও এরকম একটা ট্রানজিশন টেম্পারেচার আছে, ট্রানজিশন টেম্পারেচার আছে। তাহলে এইটা তোমার ওই প্রথমে ওই এনট্রপিটা এমনি টেম্পারেচারের সাথে সাথে প্রথমে বাড়বে, কিন্তু ফেজ ট্রানজিশন হয়ে যাওয়ার পর হঠাৎ করে মানে অ্যাব্রাপ্টলি এখানটা বেড়ে গিয়ে তারপর তার মতো করে চেঞ্জ হবে। এইটা তুমি যদি মোলার এনথালপিটাকে দেখো অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার, সেটা তো তোমার একই সিচুয়েশন। এটা তোমার ট্রানজিশন টেম্পারেচার। আবার ইন্টারনাল এনার্জি, এটা আমি সবাই একই রকম করে দেখাচ্ছি, কিন্তু এটা একটু তো টেম্পারেচার ভেরিয়েশনটা তো বিভিন্ন রকমের হবে আর কি। মানে আমি এমনি একটু দেখাচ্ছি, কিন্তু একদম এরকমই একদম স্ট্রেট লাইনই হবে সেরকম নয় আর কি জিনিসটা। হ্যাঁ, মানে তোমার ধরো আহ, মানে ভলিউমটা টেম্পারেচার বাড়ার সাথে সাথে তোমার লিনিয়ারলি বাড়বে কিনা, ধরো ভেপারের ক্ষেত্রে লিনিয়ারলি বাড়লে, কিন্তু লিকুইডের ক্ষেত্রে লিনিয়ারলি বাড়ে না অনেক সময়। এনট্রপিটা তোমার এলএনটি দিয়ে বাড়ে, মানে এনট্রপি তোমার এলএনটি দিয়ে বাড়ে, সেখানে এই ছবিটা এরকম হবে না, একটুখানি কার্ভেচার থাকবে, এগুলো সব আছে। কিন্তু আমার মূল যে ফোকাসের জায়গাটা সেটা হচ্ছে যে ট্রানজিশন পয়েন্টে তুমি একটা ডিসকন্টিনিউটি পাবে, কারণ ট্রানজিশন পয়েন্টে এই ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো একটা অ্যাবরাপ্ট চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? হুম, ঠিক আছে, ঠিক আছে তো নাকি? বুঝতে পেরেছো? আচ্ছা, আচ্ছা, এবারে কিন্তু কেমিক্যাল পোটেনশিয়ালটা টেম্পারেচার বা প্রেশার বাই কন্টিনিউয়াস ফাংশন হয়। তো ব্যাপার যে কেমিক্যাল পোটেনশিয়াল, পোটেনশিয়াল is a continuous function of temperature and pressure। আচ্ছা, কেমিক্যাল পোটেনশিয়াল যে একটা কন্টিনিউয়াস ফাংশন হয়, সেটা তুমি কেমিক্যাল পোটেনশিয়াল ভার্সাস টেম্পারেচার প্লট আঁকলে বুঝতে পারবে। ধরো তুমি প্রেশারকে কনস্ট্যান্ট দেখে, প্রেশারকে ফিক্স দেখে কেমিক্যাল পোটেনশিয়াল ভার্সেস টেম্পারেচার প্লট আঁকছো। আচ্ছা, ধরো একটা নর্মাল ফেজ ট্রানজিশনের জন্য যদি এখানে তোমার একটা ফেজ ট্রানজিশন হয়, এটা ধরো তোমার ট্রানজিশন টেম্পারেচার। আমি আলফা ফেজ বিটা ফেজ এইরকম করে ভাবছি, কিন্তু তুমি মনে মনে ওই সলিড লিকুইড বা লিকুইড পেপার এইগুলোকে ভাববে। তুমি দেখো আমরা মিউ ভার্সেস টি ফেজ ডায়াগ্রাম যখন এঁকেছিলাম, ধরো হয়তো সলিডের ফেজ ডায়াগ্রাম যদি এরকমটা হয়, তাহলে লিকুইডটা কি হচ্ছিল, এরকম হচ্ছিল। মানে এখানে সলিডের জন্য, এটা লিকুইডের জন্য, অর্থাৎ এইটা যদি তোমার আলফা ফেজ তুমি বলো, এটাকে তুমি বিটা ফেজ বলো, তো আলফা ফেজ থেকে বিটা ফেজে গেলে তোমার স্লোপটা পাল্টায়, কিন্তু দেখো এটা কিন্তু পেন না তুলে তুমি আঁকতে পারো। মানে এই দিকটা এই যে ইভেন ট্রানজিশন পয়েন্ট যেটা এই জায়গাটা কোনো ব্রেক কিন্তু নেই, অর্থাৎ কন্টিনিউয়াস ফাংশন। মানে এখানে যে বিভিন্ন ফেজগুলো, এদিকে এগুলো লেখা উচিত ছিল, এদিকে আলফা ফেজ আর এদিকটা হচ্ছে বিটা ফেজ, প্রত্যেক ক্ষেত্রেই তাই। এদিকটা আলফা ফেজ, এদিকটা বিটা ফেজ, এটা আলফা ফেজ, এটা বিটা ফেজ, এটা আলফা ফেজ। মানে এই যে ইকুইলিব্রিয়াম পয়েন্টের বাঁ দিকে থাকছে আলফা ফেজ, আর ডান দিকে থাকছে বিটা ফেজ।
কেমিক্যাল পোটেনশিয়াল ভার্সেস টেম্পারেচার প্লট যদি তুমি দেখো, তুমি দেখেছো যে এরকম টাইপের দেখতে তুমি ছবি পেয়েছো, মানে সলিড, একদিকটা সলিড ভাবো বাদিকটা আলফা ফেজটা, আর বিটা ফেজটা তুমি লিকুইড ভাবো, বা বাদিকটা তুমি লিকুইড ভাবো, ডান দিকটা তুমি ভেপার ভাবো, বা এদিকে সলিড ভাবো ওদিকে ভেপার ভাবো, মানে সলিড ভেপার, সলিড লিকুইড, লিকুইড ভেপার, প্রত্যেকটা ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে মিউ ভার্সেস টি ফেজ ডায়াগ্রাম করে তোমার এরকম দেখতে হয়েছে। আচ্ছা, এটা ওই ফেজ ডায়াগ্রামটা আঁকা হয় না, মানে মিউ ভার্সেস পি ফেজ ডায়াগ্রামটা যদি কেউ আঁকতো, তুমি দেখো না, মানে যেটা ডি মিউ ইকুয়াল টু মাইনাস এস বার ডিটি প্লাস ভি বার ডিপি, তো তাহলে মিউ ভার্সেস টি প্লটের স্লোপটা নেগেটিভ হয়, কিন্তু মিউ ভার্সেস পি প্লটের স্লোপটা কিন্তু পজিটিভ হবে। তাহলে মিউ মানে এটা তো তোমার জানো তো, ডেল মিউ বাই ডেল টি at constant p সেটা তো মাইনাস এস বার, এটা লেস দ্যান জিরো, আর হয় ডেল মিউ বাই ডেল টি ডেল পি at constant p সেটা তো ভি বার, এটা তো গ্রেটার দ্যান জিরো। তাহলে মিউ ভার্সেস টি যখন ফেজ ডায়াগ্রাম তুমি করবে, তাহলে তোমার এই হচ্ছে ধর একটা পার্টিকুলার পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ট্রানজিশন টেম্পারেচার। এক্ষেত্রে মানে আমি এমনি জাস্ট দেখাচ্ছি যে মিউ ভার্সেস টি প্লটের মিউ ভার্সেস পি এই প্লটের স্লোপটা পজিটিভ হবে বলে আমি জাস্ট তোমাকে এরকম একটা পজিটিভ স্লোপ করলাম, আর এখানে ধরো স্লোপটা পাল্টে গেল, কিন্তু পেন না তুলেই তুমি ছবিটাকে আঁকতে পারবে। এদিকটা তোমার আলফা ফেজ আছে, এইটা বিটা ফেজ। দেখো মিউ ভার্সেস টি বা মিউ ভার্সেস এদিকে টি হয়ে গেল, ডান দিকের ছবিটা হচ্ছে টিটাকে ফিক্স রেখেছো তুমি, টিটা ফিক্স করে রেখে তুমি প্রেসার প্লট করছো, ট্রানজিশন প্রেসার। ঠিক আছে, তাহলে নর্মাল ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে মিউ ভার্সেস টি বা মিউ ভার্সেস পি ফেজ ডায়াগ্রাম যদি দেখো, তাহলে জিনিসটা এরকম দেখতে, অর্থাৎ ওটা একটা কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবারে তুমি খেয়াল করো, সেটা হচ্ছে এই যে এই যে আমি লিখেছি যে তোমার যেহেতু ডি মিউ ইকুয়াল টু মাইনাস এস বার ডিটি প্লাস ভি বার ডিপি, সেখান থেকে তুমি যদি ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি করো, যে মাইনাস এস বার হচ্ছে, আর যদি ডেল মিউ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি করো, সেটা তোমার ভি বার হচ্ছে। তো আচ্ছা, এবারে এই মিউ ভার্সেস টি প্লটের স্লোপটা হচ্ছে নেগেটিভ অফ এন্ট্রপি দিয়ে ঠিক হচ্ছে, বা মিউ ভার্সেস টি প্লটের স্লোপটা হচ্ছে তোমার মোলার ভলিউম দিয়ে তোমার ঠিক হচ্ছে। তা তুমি যদি ধরো ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি এইটা করছো ধরো আলফা ফেজে, মাইনাস ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, তো সেটা করছো বিটা ফেজে করছো, ধর এই ডিফারেন্সটাকে করছো, কি হবে সেটা, ডেল মিউ বার বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটা হচ্ছে মাইনাস এস বার আলফা, আর এইটা হয়ে গেল মাইনাস মাইনাস প্লাস এস বার বিটা। তাহলে এইটা হয়ে যাচ্ছে দেখো এস বার বিটা মাইনাস এস বার আলফা, এটা হয়ে গেল, এটা ডেল্টা এস বার হলো ফর ট্রানজিশন। খেয়াল করো জাস্ট তুমি মিউ ভার্সেস টি প্লট, তার স্লোপটা হচ্ছে মাইনাস এস বার, আলফা ফেজের জন্য এই যে স্লোপটা, আলফা ফেজের জন্য যে স্লোপটা মাইনাস বিটা ফেজের জন্য যে স্লোপটা, এই ডিফারেন্সটা যদি তুমি নাও, এটা কত হয়ে যাচ্ছে মাইনাস এস বার আলফা মাইনাস মাইনাস প্লাস এস বার বিটা, অর্থাৎ এস বার বিটা মাইনাস এস বার আলফা হচ্ছে যেটা ডেল্টা এস বার ট্রানজিশন তুমি বলছো। দেখো এই জিনিসটা কিন্তু তোমার নট ইকুয়াল টু জিরো, কারণ এটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে বাঁদিকে যা মোলার এন্ট্রপি, ডান দিকে মোলার এন্ট্রপি, মানে ট্রানজিশন পয়েন্টে জাস্ট বাঁদিকে যা মোলার এন্ট্রপি, জাস্ট ডান দিকে কিন্তু মোলার এন্ট্রপি দুটো আলাদা। তাহলে এস বার আলফা আর এস বার বিটা কিন্তু আলাদা হচ্ছে, তাহলে এটা নট ইকুয়াল টু জিরো হচ্ছে। নট ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে খেয়াল করে দেখো যে আলফা ফেজে যদি তুমি মিউ ভার্সেস টি প্লটের স্লোপটাকে কনসিডার করো, আর বিটা ফেজে যদি মিউ ভার্সেস টি প্লটের স্লোপ যদি তুমি কনসিডার করো, সেটা সার্টেনলি সমান হচ্ছে না। এটা বুঝতে পারলে যে এই দুটোকে সমান হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ স্যার।
আচ্ছা, ঠিক একই রকম করে ডান দিকে দেখো, যদি তুমি ডেল মিউ ফর দ্য আলফা ফেজ বাই ডেল পি আর কনস্ট্যান্ট টেম্পারেচারে দেখো মাইনাস ডেল মিউ বিটা ফেজ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি দেখো, তো সেটা কত হচ্ছে না ভি বার আলফা মাইনাস ভি বার বিটা। এটাকে তুমি লিখতে পারো মাইনাস ভি বার বিটা মাইনাস ভি বার আলফা, সেটা হচ্ছে মাইনাস ডেল্টা ভি বার ফর ট্রানজিশন, যেটা আবার নট ইকুয়াল টু জিরো, কারণ আলফা ফেজে মোলার ভলিউম আর বিটা ফেজে মোলার ভলিউম আলাদা বলে দিস নট ইকুয়াল টু জিরো। এখান থেকে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, এখান থেকে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ এই যে ডেল মিউ বাই ডেল পি at constant t for the alpha phase is not equal to del mu by del p at constant t for the beta phase, এই দুটো তোমার সমান নয়। ঠিক আছে, তার মানে কি বোঝা গেল? তাহলে বাঁ দিকে স্লোপ ডান দিকে স্লোপ আলাদা, বাঁ দিকে স্লোপ ডান দিকে স্লোপ আলাদা। তুমি এখানে খেয়াল করে দেখো এই ছবিতে, দেখো বাঁ দিকে যা স্লোপ ডান দিকে স্লোপ আলাদা, এই দেখো বাঁ দিকে যা স্লোপ ডান দিকে স্লোপ কিন্তু তোমার আলাদা। ঠিক আছে, এই স্লোপগুলো তোমার হয়ে যাচ্ছে আলাদা। ঠিক আছে, তাহলে এবারে ট্রানজিশন পয়েন্টের বাঁ দিকে এবং ডান দিকে স্লোপ যদি আলাদা হয়, ঠিক আছে, তার ট্রানজিশন পয়েন্টের বাঁ দিকে এবং ডান দিকের স্লোপ যদি আলাদা হয়, তার মানে ঠিক কি হচ্ছে ওই পার্টিকুলার পয়েন্টে যদিও কেমিক্যাল পোটেনশিয়ালটা কন্টিনিউয়াস ফাংশন, তো তার ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হলো না। কন্টিনিউয়াস মানে কি, কোন একটা পার্টিকুলার পয়েন্ট মূলত ট্রানজিশন পয়েন্ট, তার বাঁ দিকের স্লোপ ডান দিকের স্লোপ সমান হলে তবেই সেটা তোমার ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস বলবে, কিন্তু এখানে কি দেখতে পেলে সেটা নয়। তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার বা কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাজ এ ফাংশন অফ প্রেসার যখন প্লট করছো, সেটা কন্টিনিউয়াস ফাংশন, কিন্তু তার ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস নয়, কারণ তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে আলফা পেজে ফার্স্ট ডেরিভেটিভ, বিটা পেজে ফার্স্ট ডেরিভেটিভ অ্যাট দ্য ট্রানজিশন পয়েন্ট আলাদা, বা ঠিক একই রকম ভাবে ওই তোমার মানে সেটা মিউ ভার্সেস টি ডায়াগ্রামেও হবে, মিউ ভার্সেস পি ডায়াগ্রামের ক্ষেত্রেও হবে। তার মানে পরিষ্কার বোঝা গেল এটা হচ্ছে যে ক্লিয়ারলি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্লিয়ারলি ফর ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন, ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন del mu by del t at constant p or del mu by del p at constant t, এটা is discontinuous continuous at the transition point. The transition point এটা হচ্ছে discontinuous. This is very very important. ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে হিট ক্যাপাসিটি। তুমি হিট ক্যাপাসিটিটা একটু বোঝার চেষ্টা করো। ধরো হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসারই দেখছে, কারণ এক্সপেরিমেন্টালি লোকে কনস্ট্যান্ট প্রেসার হিট ক্যাপাসিটি জাস্ট বের করে। হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, সেটা আমি সিপি যদি বলি, সিপিটা কি হবে? সিপি বাই ডেফিনেশন হচ্ছে যে তোমার একটা হিট দিতে হলো, তার জন্য টেম্পারেচার কতটা চেঞ্জ হলো এইটা অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে। কনস্ট্যান্ট প্রেসারে একটা গিভেন অ্যামাউন্টের সাবস্টেন্স নিয়েছো, তাকে একটা হিট দেওয়া হলো, এবার প্রতি একক টেম্পারেচার বাড়ানোর জন্য কতখানি হিট লাগলো আর কি, সেটাই বেসিক্যালি হিট ক্যাপাসিটি সিপি। এটাকে তুমি এইরকমভাবে লিখতে পারো যে মানে এমনিতে যে, আচ্ছা একটা জিনিস বলে নেওয়া ভালো যে এক্ষেত্রে ওই অ্যাভারেজ হিট ক্যাপাসিটি যদি তুমি ক্যালকুলেট করতে না চাও, তাহলে এটা লেখা উচিত হচ্ছে লিমিট ডেল্টা টিটা কিন্তু টেন্ডস টু জিরো, তাহলে একটা অ্যাভারেজ হিট ক্যাপাসিটি বেরিয়ে যাবে। মানে এখানে টেম্পারেচার চেঞ্জ খুব অল্প চেঞ্জ, তুমি জাস্ট দেখবে আর এইটা। আচ্ছা, এবারে এইটাকে তুমি জাস্ট এইরকম করেও লিখতে পারো, যেহেতু কনস্ট্যান্ট প্রেসারে হিটের চেঞ্জটা হচ্ছে এনথালপি চেঞ্জের সঙ্গে সমান, তো চাইলে এটাকে এইরকমভাবে লিখতে পারে লিমিট ডেল্টা টি বেসিক্যালি টেন্ডস টু জিরো, এটা ডেল্টা এইচ বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি। আচ্ছা, এইটাকেই তো লোকে এইরকমভাবে লেখে ডেল এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এইরকমভাবে লেখে। আমি এইরকমভাবে বাঁ দিকটা বেশি পছন্দ করছি, লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো ডেল্টা এইচ বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি। আচ্ছা, এবার খেয়াল করে দেখো যে অ্যাট দ্য ট্রানজিশন পয়েন্ট কি হচ্ছে, মানে ডিউরিং ট্রানজিশন বা ডিউরিং ফেজ ট্রানজিশন আর
transition some non-zero amount of heat is supplied to the system that makes phase transition but no change in temperature. তো দেখো যে যখন ফেজ ট্রানজিশন ঘটে তোমাকে কিছু হিট তোমাকে দিয়ে দিতে হয় এবং সেই হিটটা ফেজ ট্রানজিশন ঘটায় কিন্তু কোনো টেম্পারেচারের চেঞ্জ ঘটায় না। দিস হিট ইজ দ্য লেটেন্ট হিট, যেটাকে আমরা লিন তাপ বলি। তো অ্যাজ ফর এক্সাম্পল তুমি যখন বরফ কনসিডার করছো, বরফ 0°C তুমি নিয়েছো, তাহলে 1 গ্রামের জন্য 80 ক্যালোরি হিট তুমি সাপ্লাই করলে, তাহলে কি হলো, তোমার 0°C বরফটা 0°C জলে কনভার্টেড হলো। তার মানে কি টেম্পারেচার চেঞ্জ হলো না, কিন্তু 80 ক্যালোরি হিট লেগে গেল। তো জল থেকে তুমি জলীয় বাষ্প করছো, 1 গ্রামের জন্য 540 ক্যালোরি হিট তোমাকে দিতে হলো, কিন্তু দেখো কি হলো না, 100°C জল থেকে তুমি জাস্ট 100°C জলীয় বাষ্প পেলে। তার মানে এটা কথা হচ্ছে যে আমি একটা হিট দিচ্ছি যেটাকে লেটেন্ট হিট বলছি, তাহলে নন জিরো হিট দেওয়া হলো কিন্তু টেম্পারেচারটা তোমার টেম্পারেচার চেঞ্জটা তোমার জিরো হয়ে গেল। তোমাকে এটা দাঁড়াচ্ছে যে ডেল্টা এইচ যেটা, এটা তোমার নন জিরো, কিন্তু ডেল্টা টি সেটা হচ্ছে জিরো। এইটা যদি হয় তাহলে তখন কি হবে, দেন সিপিটা খেয়াল করে দেখো, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, যখন তুমি ডেল্টা এইচ বাই ডেল্টা টিটাকে করছো আর কনস্ট্যান্ট প্রেসারে, এইটা কিন্তু তোমার তাহলে টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। কারণ নিউমারেটরটা নন জিরো আর ডিনোমিনেটরটা জিরো হয়, তাহলে হিট ক্যাপাসিটি কত ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে এই ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন এটা একটা ইউনিক ফিচার, যে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন ক্যারেক্টারাইজ বাই ইনফাইনাইট হিট ক্যাপাসিটি অ্যাট দ্য ট্রানজিশন পয়েন্ট। তাহলে যেটা কথা সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন is characterized by infinite heat capacity at a transition point. First order phase transition is characterized by infinite heat capacity at transition point. ঠিক আছে, এটা আছে এসে ব্যাপার। তাহলে বুঝতে পারলে যে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে ইনফাইনাইট হিট ক্যাপাসিটি কি করে হচ্ছে। ঠিক আছে, কই রে, কোথায় গেলি ছেলেরা? আছিস না নেই রে? হ্যালো, কল কেটে গেল। বুঝো এবার আরো 1 সেকেন্ড।
কোথায় গেল? YHQ H হুম হ্যাঁ আসলে এটা মনে হচ্ছে ওই পৌলমী জয়েন করিয়েছিল তোমার ওই ওখান থেকে আর কি। ওখানে সে 1 ঘন্টায় কেটে যায় না, সেটা মনে হয় হয়েছে। লিঙ্কটা তো আমি ক্রিয়েট করলাম, আমি ভাবলাম আমি লিঙ্ক ক্রিয়েট করলে বুঝি যে হবে, কিন্তু ওইখান থেকে প্রথম জয়েন করা এরকম হয় কিনা কে জানে, আইডিয়া নেই। ঠিক আছে, 2-4 মিনিটের ব্যাপার হয়েছে, অসুবিধা নেই। দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা কতটুকু শুনেছিলে তোমরা? ইলেকট্রিক হিট তো বুঝলাম, মানে হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট প্রেসার সেটা সেই পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখো মানে যেটা কথা হচ্ছে যে যখন ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন তোমার হচ্ছে, তখন তোমার কি হচ্ছে না, ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনে তুমি ওই লেটেন্ট হিটের জায়গাটা খেয়াল করে দেখো, যে যখন তোমার সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে ভেপার হচ্ছে, মানে জল থেকে জলীয় বাষ্প বা জলীয় বরফ থেকে জল হচ্ছে, তুমি একটা হিট দিচ্ছ ফেজ ট্রানজিশনের জন্য, কিন্তু তার জন্য কোনো টেম্পারেচার বাড়ছে না। যেমন জলের ক্ষেত্রে বললাম যে পার গ্রাম 80 ক্যালোরি হিট তুমি দিলে কিন্তু দেখো কোনো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, বা জলের ক্ষেত্রে জল থেকে যখন জলীয় বাষ্প হচ্ছে পার গ্রাম তুমি 540 ক্যালোরি হিট দিলে তো তার জন্য কোনো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, ওই হিটটা পুরোটাই লেগে যাচ্ছে ফেজ ট্রানজিশনের জন্য। তার মানে তখন সিপির ডেফিনেশন অনুযায়ী হচ্ছে লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো ডেল্টা এইচ বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তো তাহলে এক্ষেত্রে ডেল্টা এইচটা নট ইকুয়াল টু জিরো, কিন্তু ডেল্টা টিটা জিরো, যে ডেল্টা এইচটা নট ইকুয়াল টু ডেল্টা টি জিরো। তাহলে এরকম যদি হয় তাহলে নিউমারেটরটা নন জিরো আর ডিনোমিনেটরটা যদি তোমার জিরো হয়ে যায়, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ যে হিট ক্যাপাসিটির ভ্যালুটা ইনফিনিটি হয়ে যাবে। এটাই লিখেছি যে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন ইজ ক্যারেক্টারাইজড বাই ইনফাইনাইট হিট ক্যাপাসিটি অ্যাট ট্রানজিশন পয়েন্ট। ঠিক আছে, দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিচার ফর এ ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। ঠিক আছে, বোঝা গেল? সবাই বুঝতে পারলে তো যে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনে মোটামুটি 3টে ইম্পর্টেন্ট ফিচার, 3টে আমি এখানে 4টে লিখেছি। তাহলে প্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কিছু এক্সটেন্সিভ প্রপার্টিজ মানে কিছু তোমার এনার্জি কোয়ান্টিটি বা এন্ট্রপি কোয়ান্টিটি, যেটা ভলিউম ডেল্টা ভি ডেল্টা এস ডেল্টা এইচ ডেল্টা ইউ, এদের একটা অ্যাপ্রাচ চেঞ্জ হয় ট্রানজিশন পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কেমিক্যাল পটেনশিয়াল, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। 3 নম্বর হচ্ছে কেমিক্যাল পটেনশিয়াল ফার্স্ট ডেরিভেটিভটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে। আর 4 নম্বর হচ্ছে এক্ষেত্রে একটা ইনফাইনাইট হিট ক্যাপাসিটি তুমি দেখতে পাবে। হলো?
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে চলে এসো সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। আচ্ছা, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনে মানে ডেফিনেশন অনুযায়ী হচ্ছে এক্ষেত্রে ওই আগেই বলেছি যে তোমার মানে প্রথমে সেকেন্ড ডেরিভেটিভ অফ কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার অর প্রেশার অর মিক্সড ডেরিভেটিভ সেটা ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে এক্ষেত্রে কি কি না, প্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি ওই মানে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের সঙ্গে যদি কম্পেয়ার করে করে বলি, এই পার্টিকুলার কেসে কিন্তু তোমার ওই ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন যেমন ভলিউম, এনট্রপি, এনথালপি, ইন্টারনাল এনার্জি তার একটা অ্যাবরাপ্ট চেঞ্জ হচ্ছে অ্যাট দ্য ট্রানজিশন পয়েন্ট, এক্ষেত্রে কিন্তু ওরকম কোনো অ্যাবরাপ্ট চেঞ্জ হবে না। তাই এটা কথা হচ্ছে যে মানে বা আমি অন্যভাবে বলতে গেলে আগের ক্ষেত্রে এই যে ভলিউম বা এনট্রপি বা এনথালপি বা ইন্টারনাল এনার্জি তারা তোমার টেম্পারেচার রেসপেক্টে তোমার কন্টিনিউয়াস ছিল, মানে ডিসকন্টিনিউয়াস ছিল প্লটটা, কিন্তু এক্ষেত্রে হবে কিন্তু কন্টিনিউয়াস চেঞ্জ। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে সাম প্রপার্টিজ, সাম থার্মোডাইনামিক প্রপার্টিজ thermodynamic properties such as একবারে দিকে দেখি ডেল্টা ভি বার মানে মোলার ভলিউমের যে চেঞ্জটা, ডেল্টাটাও দরকার নেই, ভি বার, এস বার, এইচ বার, ইউ বার এক্সেট্রা change continuously at the transition point। ঠিক আছে, এরা হচ্ছে তোমার কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে অ্যাট দ্য ট্রানজিশন পয়েন্ট। মানে ব্যাপারটা কিরকম একটু বলি। ধরো যদি তুমি এদিকে মোলার ভলিউমটাকে প্লট করো, কি আসতে চাইছো বলো, তখন সব বাড়ি চলে গিয়েছিল, এখন সব আসতে। এইটা ভার্সেস যখন টেম্পারেচার তুমি প্লট করছো, ছবিটা একটুখানি তুমি ধরো টেম্পারেচার চেঞ্জটা করছো, ধরো প্রেশারটাকে কনস্ট্যান্ট। তাহলে এমনি একটা পার্টিকুলার ট্রানজিশন টেম্পারেচার আছে, সেটা ধরো তোমার প্রি ট্রানজিশন। আচ্ছা, আলফা ফেজ যখন হচ্ছে তার তোমার ভলিউমটা চেঞ্জ হচ্ছে, আলফা ফেজে তার ভলিউমটা চেঞ্জ হচ্ছে। এবারে বিটা ফেজে যেটা হয়েছিল এখানে ওই যে ফেজ ট্রানজিশনের সময় একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়ে গিয়ে তারপর বিটা ফেজ থেকে আসছিল, এক্ষেত্রে তা নয়। দেখো বিটা ফেজে হয়তো তোমার এই এরকম হলো। আর তুমি পরিষ্কার বুঝতে পারলে যে আলফা ফেজ এবং বিটা ফেজে একটা ফেজ ট্রানজিশন ঘটে গেছে। প্রথম দিকে যেভাবে বাড়ছিল পরের দিকে অন্য রকম করে বাড়ছে, কিন্তু জাস্ট ট্রানজিশন পয়েন্টে জাস্ট মানে একটা তুমি টেম্পারেচার বাড়িয়ে যাচ্ছ, ভলিউমটা হঠাৎ করে মানে ওই যে মানে জল থেকে জলীয় বাষ্প হয়ে গেল, তারপরে জলীয় বাষ্প তার ভলিউমটা টেম্পারেচার বাড়ার সাথে সাথে বাড়ছে, এরকম হচ্ছে না, এখানে অ্যাব্রাপ্ট চেঞ্জ নাই। তো এদিকটা তোমার আলফা ফেজ, তোমার বিটা ফেজ। তুমি এটা মানে মানে যেটা হচ্ছে ওই মানে এখানে এক্সাম্পল গুলো লেখা হলো না, ঠিক আছে, আমি পরে লিখে দিচ্ছি মানে এক করে যে মানে ধরো একটা ল্যাবরেটরিতে একটা গ্লাস রড তুমি নিয়েছো, একটা গ্লাস রড মানে কাঁচ আর কি, সে গ্লাস রড তার ক্ষেত্রে যদি তুমি হিট দাও, একটা ক্রিস্টাল হলে যেটা হয় আর কি, যে যখন তোমার ট্রানজিশনটা ঘটছে তুমি একটা ফাইনাইট অ্যামাউন্টের হিট দিয়ে দিলে, তার ক্ষেত্রে তোমার মানে একটা টেম্পারেচার চেঞ্জ কিছু হলো না টলো না, এইসব ব্যাপারগুলো বলছিলাম আর কি। কিন্তু একটা
গ্লাস রডকে নিয়ে তুমি যদি না গরম করতে থাকো, তুমি দেখবে একটা ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার জুড়ে কিন্তু সে আস্তে 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 মেল্ট করে। তাই যদি একটা গ্লাস রডকে যখন তুমি হিট করছো, তার টেম্পারেচারটা আস্তে 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 বাড়ছে। এবারে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে কিন্তু অ্যাকচুয়ালি তোমার ট্রানজিশনটা ঘটছে না। যদি একটা রেঞ্জ অফ টেম্পারেচারে অ্যাকচুয়ালি তোমার ট্রানজিশনটা ঘটে, সেই পার্টিকুলার কেসে কখন যে স্মুথলি তোমার ওই সলিড থেকে লিকুইডটা হয়ে গেছে, মানে র্যাবলি নয়, হঠাৎ করে একটা ক্রিস্টালাইন সাবস্টেন্স যদি তুমি কনসিডার করো, তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচার পৌঁছানোর পরে আর টেম্পারেচার তোমার বাড়বে না, ওই টেম্পারেচার পুরোটা ফেজ ট্রানজিশনটা ঘটবে, তারপরে হচ্ছে তার টেম্পারেচার বাড়বে। কিন্তু কাঁচ বা এই টাইপের কোনো অ্যামারফাস সলিড যদি তুমি কনসিডার করো, বা আরো অন্যান্য সাবস্টেন্সের ক্ষেত্রে তুমি দেখতে পাবে আর কি, সেক্ষেত্রে ওরকম করে হঠাৎ করে অ্যাবরাপ্টলি যে ফেজ ট্রানজিশনটা ঘটে গেছে সেরকম না, ওরকম স্মুথলি ফেজ ট্রানজিশনটা ঘটে। সেই পার্টিকুলার কেসগুলোতে তুমি দেখবে এই যে মোলার ভলিউমের চেঞ্জটা উইথ ইনক্রিজিং টেম্পারেচার যখন তুমি দেখছো, একটা চেঞ্জ তুমি বুঝতে পারছো, কিন্তু সেই চেঞ্জটা কোনোভাবেই তোমার অ্যাবরাপ্ট না। হ্যাঁ, এরকম মানে এইরকম মানে ওই যেমন কেমিক্যাল পোটেনশিয়াল ভার্সাস টেম্পারেচার প্লট তুমি করেছিলে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে, যে বাঁদিকের সোপ ডান দিকের সোপটা তুমি আলাদা বুঝতে পারছো, কিন্তু মানে ডিসকন্টিনিউটিটা নেই, কিন্তু সেটাই লেখা হচ্ছে এখানে থার্মোডাইনামিক প্রপার্টি সাথে এইটা চেঞ্জেস কন্টিনিউয়াসলি অ্যাট দ্য ট্রানজিশন পয়েন্ট। তো এটা যেমন ভলিউমের ক্ষেত্রে বললাম, এক্ষেত্রে বাকি সাবস্টেন্সগুলোর ক্ষেত্রেও হবে। তাহলে আমি যদি আজকে এন্ট্রপি এখানে পাল্টাই, চেঞ্জ করি, এদিকে মোলার এন্ট্রপিটাকে প্লট করি, ধরে নাও তুমি প্রেসারটাকে ফিক্সড রেখেই করছো, ও সরি এদিকে তো টেম্পারেচার, এদিকে টেম্পারেচার চেঞ্জ করছো তুমি। তো আবার ওই একই রকম করে ধরো একটা ট্রানজিশন টেম্পারেচার আছে, এন্ট্রপিটা ওই একই রকম করে প্রথমে ধরো, মানে আমি মানে আসলে এই বাড়াটা হচ্ছে নির্ভর করবে আলফা ফেজে কেমন করে বাড়ে, বিটা ফেজে কেমন করে বাড়ে, আমি অত ওই মানে এর মধ্যে যাচ্ছি না, ঝামেলার মধ্যে যাচ্ছি না, আমি জাস্ট তোমাকে এরকম স্মুথলি করে দিচ্ছি। মানে এন্ট্রপিটা টেম্পারেচার কেমন ফাংশন তার মতো করে তো ভেরিয়েশনটা নির্ভর করবে। গ্যাস যদি হয় তাহলে এলএনটি এর মতো করে যাওয়ার কথা আর কি, মানে এটা কিছুটা এইরকম ভাবে বেঁকে যাওয়ার কথা। অত আমি ঝামেলার মধ্যে যাচ্ছি না, জাস্ট সিম্পলি এটা লিখে দিচ্ছি, আলফা ফেজ ও বিটা ফেজ, এটা এদিকে হচ্ছে আলফা ফেজ, এইটা এদিকে বিটা ফেজ। এখানে স্মুথলি চেঞ্জ হচ্ছে, রিজনটা আরেকবার বলুন। মানে যেটা এক্সপেরিমেন্টালি তুমি দেখতে পাবে স্মুথলি চেঞ্জটা হচ্ছে। তুমি ধরো আমি যেটা ওই যে এক্সাম্পলটা বলছিলাম, একটা গ্লাস রডকে তুমি যখন গরম করো, গ্লাস রড মেল্ট করে তো, হ্যাঁ দেখেছো ল্যাবরেটরিতে একটা গ্লাস রডকে কখনো আগুনে গরম করেছো? না স্যার। ও, গিয়ে একটু করবে আজকে। হ্যাঁ, আর কোনো অর্গানিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট দেখেছো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে ওই ক্ষেত্রে যখন তোমার ওই গলতে আরম্ভ হয়ে যায় তখন কি বলে? গলতে আরম্ভ হয়ে গেলে বার্নারটা সরিয়ে নিতে বলে। বয়লিং পয়েন্ট। না না, তুমি মানে মেল্টিং পয়েন্ট দেখোনি একটা এতে, একটা ক্রিস্টালের হ্যাঁ, মেল্টিং মেল্টিং পয়েন্ট, পয়েন্ট দেখেছি। হ্যাঁ। সেটাতে বলছি। তাহলে যখন তোমার মেল্ট করতে আরম্ভ হয়ে যায় তখন বার্নারটাকে সরিয়ে নিতে বলে তো। হ্যাঁ। তার মানে কি? তার মানে এটা হচ্ছে ওই টেম্পারেচারেই তোমার পুরোটা মেল্ট করে যাবে। হ্যাঁ, এইটা তাহলে বার্নারটা কেন সরিয়ে নিতে হচ্ছে, যখন মেল্ট করা শুরু হয়ে গেছে তখন তোমাকে সরিয়ে নিতে বলে, কারণ তোর ওই টেম্পারেচারই তোমার একদম একদম ফিক্সড পয়েন্টে দাঁড়িয়ে কিন্তু মেল্টটা করে যাবে। এবং তার মতো করে তুমি একটা পার্টিকুলার কম্পাউন্ড তার বেঞ্জয়িক অ্যাসিড নিয়ে তুমি তার বললে তার মেল্টিং পয়েন্ট 121°C, একদম স্পেসিফিক টেম্পারেচারেই সে পুরোটা মেল্ট করছে। বা তুমি যদি বরফকে নাও, 0°C হচ্ছে তার মেল্টিং পয়েন্ট, একদম স্পেসিফিক মেল্টিং পয়েন্ট। কিন্তু একটা গ্লাস রডকে নিয়ে তুমি যদি গরম করো না, তুমি দেখবে একটা পার্টিকুলার টেম্পারেচার সে মেল্ট করবে না। তোমার মেল্ট করা শুরু হলো, তুমি টেম্পারেচার হিটটা দিয়েই যাচ্ছ, তো অনেকটা সময় ধরে হচ্ছে তুমি সেটা মেল্ট করে। অনেকটা সময় ধরে যদি মেল করে, তার মানে পরিষ্কার বুঝতে পারছি যে ওক্ষেত্রে ওই যে সকাল তুমি যদি একটা স্পেসিফিক মানে ট্রানজিশন টেম্পারেচারের কথা মাঝে মাঝে একটা ভাবতে আরম্ভ করো, তাহলে সেই জায়গায় যে চেঞ্জটা হচ্ছে স্মুথ। আর হয় না যে একটা ক্রিস্টালাইন সলিড যদি তুমি কনসিডার করো, সেখানে যখন মেল করবে সেই যে মেল করাটা, সেটা যে একদম ওই পয়েন্টে দাঁড়িয়ে একদম ড্রাস্টিক আর কি। এবং ওই জন্যে যেটা হবে যে তোমার নর্মাল ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে বা ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে ট্রানজিশন পয়েন্টে এই থার্মোডাইনামিক কোয়ান্টিটিগুলো একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হবে। মানে আলফা ফেজে তার যা ভ্যালু, বিটা ফেজের ভ্যালুটা একদমই আলাদা। কিন্তু যখন তুমি ওই গ্লাস রডকে নিয়ে তার একটা অর্ডার ডিসঅর্ডার ফেজ ট্রানজিশন তুমি করবে একটা অ্যামারফাস সলিডের ক্ষেত্রে, তার ক্ষেত্রে কিন্তু চেঞ্জটা অ্যাব্রাপ্ট নয়, একটা চেঞ্জ হলো তুমি বুঝতে পারলে, হ্যাঁ,
কিন্তু সেই চেঞ্জটা কোনো রকম ভাবে অ্যাবরাপ্ট নয়। ওই জন্য আমি এখানে স্মুথ এইরকম করে ছবিটাকে দেখাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এবারে ইন্টারনাল এনার্জি এদিকে তুমি প্লট করো, এদিকে টেম্পারেচার প্লট করো। ওই একই সিচুয়েশন, মানে আগের সঙ্গে আমি জাস্ট কম্পেয়ার করে 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 বলে 4টে ছবি এঁকে দিচ্ছি। এরকম একটা ছবি দেখ। তাহলে এগুলো এখানে প্রেশারটাকে ফিক্সড রাখছো। আচ্ছা, তাহলে কি হলো যে প্রথমটা যে ডিফারেন্সটা তুমি দেখতে পেলে, ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনে যেখানে মোলার ভলিউম বা মোলার এন্ট্রপি বা মোলার এনথালপি বা মোলার ইন্টারনাল এনার্জি একটা অ্যাবরাপ্ট চেঞ্জ হচ্ছিল, এক্ষেত্রে কিন্তু একটা তোমার কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। কিন্তু এটা তুমি বুঝতে পারছো অ্যাট দ্য সেম টাইম, সেটা হচ্ছে যে যে এই ট্রানজিশন পয়েন্টের বাঁ দিকের স্লোপটা আর ডান দিকের স্লোপটা এগুলো কিন্তু আলাদা। মানে ভলিউমের বা এন্ট্রপি এদিকে স্লোপগুলো কিন্তু বাঁ দিকে এবং ডান দিকে আলাদা, এইটুকু কিন্তু বুঝতে পারা যাচ্ছে। আচ্ছা, এবার কেমিক্যাল পোটেনশিয়ালটা কি হচ্ছে? কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাজ ইউজুয়াল কন্টিনিউয়াস ফাংশন। chemical potential is a continuous function of temperature and pressure. অর্থাৎ তুমি যদি প্লট আঁকো, এইখানে কেমিক্যাল পোটেনশিয়াল, এদিকে ধরো টেম্পারেচার, এরকম একটা পার্টিকুলার পয়েন্টে হয়তো তোমার ট্রানজিশনটা ঘটেছে, এটা হয়তো ট্রানজিশন টেম্পারেচার, হয়তো এটা তুমি ধরো প্রেশারটাকে ফিক্স রেখেছো। এদিকে ধরো আলফা ফেজ, এদিকে ধরো বিটা ফেজ। এক্ষেত্রে ছবিটা হচ্ছে তোমার একটা চেঞ্জ হচ্ছে, কিন্তু চেঞ্জটা হচ্ছে স্মুথ। মানে আগের মতো যার বাঁ দিকের স্লোপ আর ডান দিকের স্লোপ আলাদা কিন্তু সেরকম নয়। মানে এটা দেখো, এটা স্মুথ, মানে এটা খোঁচা নেই, কিন্তু কিছু খোঁচা নেই। আগেটা যেমন একদম পরিষ্কার দেখা, একটা খোঁচা ছিল, মানে এদিকে এদিকে এই যে দেখো, এইদিকে একটা স্ট্রেট লাইন এইরকম করে আজিব যেন যাচ্ছে, এইদিকে স্ট্রেট লাইন একটা এইরকম করে যাচ্ছে, এসে এই পয়েন্টটা কাট করছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এইখানে একটা স্ট্রেট লাইন এইরকম করে যাচ্ছে, এটা এখানে স্ট্রেট লাইন এখানে যাচ্ছে, মানে এখানে একটা খোঁচা ছিল, এখানে কিন্তু খোঁচাটা নয়, এখানে যে ট্রানজিশনটা স্মুথ হচ্ছে। মানে কেমিক্যাল পোটেনশিয়ালের কন্টিনিউয়াস ফাংশন ওখানেও ছিল, এখানেও ছিল, কিন্তু ওখানে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে ট্রানজিশন পয়েন্টের বাঁ দিকে যা স্লোপ আর ডান দিকের স্লোপটা হচ্ছে আলাদা। এক্ষেত্রে কিন্তু ঠিক অতটা ভালো করে তুমি বুঝতে পারবে না, মানে যাতে করে ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হয় আর কি। হ্যাঁ, আর ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হবে না যখন তোমার ওরকম একটা খোঁচা থাকবে। মানে আমরা দেখবে পরে এই কোয়ান্টাম মেকানিক্স পড়া হচ্ছে, তো কোয়ান্টাম মেকানিক্সে ওয়েভ ফাংশনগুলো অ্যাকসেপ্টেবল হয় যখন তোমার ওয়েভ ফাংশনটা কন্টিনিউয়াস এবং তার ফার্স্ট ডেরিভেটিভটাও কন্টিনিউয়াস হয়। এবার ফার্স্ট ডেরিভেটিভটা মানে ওয়েভ ফাংশন কন্টিনিউয়াস কিনা বোঝার তো সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে তুমি পেন না তুলে ছবিটাকে আঁকতে পারলে কিনা, বা কোথাও কোনো ব্রেক আছে কিনা। কিন্তু ফার্স্ট ডেরিভেটিভটা সেটা কন্টিনিউয়াস কিনা বোঝার সবচেয়ে ভালো রাস্তাটা হচ্ছে যে দেখবে তো ওর কোনো কোনো খোঁচা আছে কিনা, মানে খোঁচা মানে একদম শার্প চেঞ্জ, যেটাকে বলে শার্প চেঞ্জ আছে কিনা। ঠিক আছে, তাহলে শার্প চেঞ্জ যদি থাকে তাহলে ফার্স্ট ডেরিভেটিভটা ডিসকন্টিনিউয়াস হবে, আর ফার্স্ট শার্প চেঞ্জ যদি তোমার না থাকে তাহলে কিন্তু ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস। এখানে কিন্তু মানে মানে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে মিউ ভার্সেস টিতে কিন্তু শার্প চেঞ্জ ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো শার্প চেঞ্জ না, একটা স্মুথ চেঞ্জ হচ্ছে। বা এর ক্ষেত্রেও তাই, যদি এদিকে প্রেসার বাড়ানো হয়, এইটা হচ্ছে ট্রানজিশনের জন্য করসপন্ডিং প্রেসার হয়, এটা যদি তোমার আলফা ফেজ হয়, এটা যদি তোমার বিটা ফেজ হয়, দেখো এরকম একটা তোমার স্মুথ চেঞ্জ হচ্ছে। অর্থাৎ প্রেসার বাড়ালে কেমিক্যাল পোটেনশিয়াল বাড়ছে, কিন্তু চেঞ্জ হচ্ছে স্মুথ। সেই জন্য আমি লিখেছি যে কেমিক্যাল পোটেনশিয়াল যে কন্টিনিউয়াস ফাংশন অফ টেম্পারেচার এন্ড প্রেসার, কিন্তু দুটোর নেচার কিন্তু আলাদা। হ্যাঁ, মানে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে যেমন নেচারটা, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কিন্তু নেচারটা আলাদা। আচ্ছা, এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে দেখো তোমার যেহেতু ডিমিউ ইকুয়াল টু মাইনাস এস বার ডিটি প্লাস ভি বার ডিপি, তাহলে এখান থেকে তো আমরা অলরেডি করেছিলাম ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট থিটা হচ্ছে মাইনাস এস বার, অ্যান্ড ডেল মিউ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট থিটা হচ্ছে তোমার
ভি বার, এবারে তুমি যদি ডেল মিউ আলফা বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি মাইনাস ডেল মিউ বিটা বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি এটাকে করো, এটা কি হবে? এটা হচ্ছে তোমার ওই আহ, একদম মাইনাস এস বার আলফা মাইনাস মাইনাসে প্লাস এস বার বিটা হয়ে যাবে এইটা। দেখো এইটা কিন্তু তোমার বেসিক্যালি জিরো হয়ে যাচ্ছে। কারণটা কি দেখো খেয়াল করে, বা আমি এটা লিখে দিই এক লাইন লিখে তারপর না জিরো বলছি। এটা হচ্ছে তোমার ডেল্টা এস বার ফর ট্রানজিশন, এটার সঙ্গে সমান হচ্ছে এইটা কিন্তু তোমার জিরো। তাকে ছবিতেই বলে দিচ্ছে যে এখানে যে এন্ট্রপির চেঞ্জটা হচ্ছে এই পার্টিকুলার পয়েন্টে জাস্ট ডান দিক আর বাঁ দিকে এন্ট্রপিগুলো কিন্তু সমান, কারণ এটা কন্টিনিউয়াস ফাংশন বলে। তার মানে বোঝা গেল কি ডেল মিউ আলফা বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়াল টু ডেল মিউ বিটা বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এই দুটো কিন্তু তোমার সমান হচ্ছে। বা একই রকম ভাবে সিমিলারলি তুমি যদি ডেল মিউ আলফা ফেজ, একটু দেখো লেখা আছে, দেখো পড়ো না, হ্যাঁ যা লেখা আছে পড়ো ভালো করে, তাহলে দেখ বুঝতে পেরে যাবে বলার কি আছে। ভিবার আলফা মাইনাস ভিবার বিটা, এইটা মাইনাস ডেল্টা ভিবার ট্রানজিশন হলো, সেটা ইকুয়াল টু জিরো হয়ে গেল। সেখান থেকে ডেল মিউ ফর দ্য আলফা ফেজ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়াল টু ডেল মিউ ফর দ্য বিটা ফেজ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এই দুটো সমান। তা দেখো যে আগের ক্ষেত্রে যেটা দেখেছিলে তুমি ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে, ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে তোমার এই ধরো আমি যদি ভলিউমের কথা বলি, তাহলে ট্রানজিশন টেম্পারেচার বাঁ দিকে মোলার ভলিউম আর ডান দিকে মোলার ভলিউম, অর্থাৎ ভিবার আলফা আর ভিবার বিটা আলাদা। ভিবার আলফা এবং ভিবার বিটা যদি তোমার আলাদা হয়ে যায়, এই যে ভিবার আলফা আর ভিবার বিটা যদি আলাদা হয়ে যায়, তার মানে পরিষ্কার বাঁ দিকের স্লোপ আর ডান দিকের স্লোপ আলাদা। বা এস বার আলফা এস বার বিটা আলাদা হয়ে যাওয়ার জন্য বাঁ দিকের স্লোপ আর ডান দিকের স্লোপ আলাদা। কিন্তু যখন তোমার সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন হচ্ছে, তখন দেখো ভি বার এবং এস বার যেহেতু তার স্মুথলি, মানে আমি বলছি কন্টিনিউয়াসলি চেঞ্জটা যেহেতু হচ্ছে, তাহলে ট্রানজিশন পয়েন্টের যা বাঁ দিকে যা মোলার এন্ট্রপি জাস্ট ডান দিকে একই মোলার এন্ট্রপি, ট্রানজিশন পয়েন্টের জাস্ট বাঁ দিকে যা মোলার ভলিউম ডান দিকে এক্স্যাক্টলি তাই মোলার ভলিউম। তা যদি হয় তার মানে পরিষ্কার দেখো এই যে মানে ট্রানজিশনের সময় এন্ট্রপির চেঞ্জটা জিরো, বা ট্রানজিশনের সময় হচ্ছে ভলিউমের চেঞ্জটা তোমার জিরো। তাহলে এই অ্যানালিসিস তোমার পরিষ্কার বলে দিচ্ছে যে ট্রানজিশন পয়েন্টের জাস্ট বাঁ দিকে কেমিক্যাল পটেনশিয়াল, জাস্ট ডান দিকে কেমিক্যাল পটেনশিয়ালের যে ফার্স্ট ডেরিভেটিভ গুলো সেগুলো সমান হয়ে যাচ্ছে, আর স্লোপটা সমান হয়ে যাচ্ছে। তার মানে এটা কি ইমপ্লাই করলো? দিস ইমপ্লাইজ that chemical potential is also continuous at the first derivative of chemical potential is also continuous at the transition point। এই যে মানে ট্রানজিশন পয়েন্টের বাঁ দিকে ডেরিভেটিভ আর ডান দিকে ডেরিভেটিভ সমান মানেই কি ট্রানজিশন পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে যেখানে ফার্স্ট ডেরিভেটিভ অফ দ্য কেমিক্যাল পটেনশিয়াল ডিসকন্টিনিউয়াস ছিল, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ অফ কেমিক্যাল পটেনশিয়াল সেটা কিন্তু তোমার কন্টিনিউয়াস হলো। এবারে বুঝতে পেরেছো এটা যে বলছিলে যে এটা বোঝাতে, বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা এবারে দেখো তুমি এক কাজ করো, সেকেন্ড ডেরিভেটিভ করো, ধরো ডেল্টা মিউ বাই ডেল ডেল্টা মিউ বাই ডেল ডেল্টা মিউ আলফা ওই জায়গাটা একটু ভুল লিখেছেন কি বারের ওই জায়গাটা ডেরিভেটিভ। হ্যাঁ কি বলো কি হয়েছে? স্যার ওই দুটোই আপনি কনস্ট্যান্ট প্রেসারে করেছিলেন, একটা টেম্পারেচার। ও আচ্ছা, হ্যাঁ 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 এটা হ্যাঁ এটা হচ্ছে ডেল মিউ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, ডেল মিউ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট, ঠিক আছে, ডেল মিউ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, ডেল মিউ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট, ঠিক আছে এখন। আচ্ছা আচ্ছা এবারে দেখো তুমি
ডেল টু মিউ বাই ডেল টি স্কোয়ার যদি করতে, ডেল টু মিউ বাই ডেল টি স্কোয়ার এটা যদি করতে অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে কি হতো, মানে এটাকে ডেরিভেটিভের ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ যদি মাইনাস এস বার হয় তাহলে এটা কত হয়ে গেত, মাইনাস ডেল এস বার বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হতো। এইটা ডেল টু মিউ বাই ডেল টি স্কোয়ার অ্যাট কনস্ট্যান্ট পি যদি করতে, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যদি মাইনাস এস বার হয় তাহলে সেকেন্ড ডেরিভেটিভ কত, মাইনাস ডেল এস বার বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এইটা তাহলে এবারে দেখো, যদি তুমি ডেল টু মিউ বাই ডেল টি স্কোয়ারটা আলফা ফেজে ক্যালকুলেট করো অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে, এটা হচ্ছে মাইনাস ডেল এস বার আলফা বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হবে, আর ডেল টু মিউ বিটা বাই ডেল টি স্কোয়ার সেটা যদি তুমি কনস্ট্যান্ট প্রেসারে করো সেটা কত হবে, মাইনাস ডেল এস বার বিটা বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এইটা আর এবারে খেয়াল করো যে ডেল টু মিউ আলফা ফেজে বাই ডেল টি স্কোয়ার অ্যাট কনস্ট্যান্ট প্রেসার মাইনাস ডেল টু মিউ বিটা ফেজে বাই ডেল টি স্কোয়ার অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, এটাকে তুমি ক্যালকুলেট করো, সেটা কি হচ্ছে না ডেল এস বার বিটা বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি মাইনাস ডেল এস বার আলফা বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হলো। এইটা এই যে মানে তোমার এইটা মাইনাস এটা করছে, এটা নেগেটিভ সাইন আছে বলে ডেল এস বার বিটা বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট এইটা হয়েছে। দেখো এইটা কিন্তু এখন নট ইকুয়াল টু জিরো। কারণটা কি, কারণটা দেখো যে ডেল এস বার বিটা বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, মানে বিটা ফেজে এস বার ভার্সেস টিপটের স্লোপ সেইটা, আর আলফা ফেজে এস বার ভার্সেস টিপটের স্লোপ, এই দুটো কিন্তু আলাদা। মানে দেখো এই যে ছবিটা আমি দেখিয়েছি, যে এই যে ছবিটা ধরো এস বার ভার্সেস টি যখন তুমি প্লট করছো তাহলে বাঁ দিকে যা স্লোপটা এইটা, আর ডান দিকে স্লোপটা তো তোমার আলাদা, তাই না? তা যদি হয় তার মানে এইখান থেকে এই যে পরিষ্কার বুঝতে পারলে এই দুটো সমান নয়, সমান নয়, নট ইকুয়াল টু জিরো। তার মানে কি হলো, ডেল টু মিউ আলফা ফেজে বাই ডেল টি স্কোয়ার অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, দিস ইজ অ্যাকচুয়ালি নট ইকুয়াল টু ডেল টু মিউ বিটা ফেজে বাই ডেল টি স্কোয়ার অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। দেখো এই দুটো তোমার কিন্তু সমান নয়। আচ্ছা সিমিলারলি তুমি যদি ডেল টু মিউ বাই ডেল ধরো পি স্কোয়ার, ডেল মানে এটা ডেল টু মিউ বাই ডেল পি স্কোয়ার বা ডেল টি মিউ বাই ডেল পি ডেল টি এটাও করতে পারো তুমি, ডেল টি ডেল পি এটাও করতে পারো। ধরো ডেল টি মিউ বাই তুমি ডেল টি ডেল পি করছো, এক সেকেন্ড, তো ডেল টু মিউ বাই ডেল টি ডেল পি করছো, তাহলে কি হবে এটা, ডেল ডেল টি অফ ডেল মিউ বাই ডেল পি, এটা কনস্ট্যান্ট টি, এটা কনস্ট্যান্ট পি, এটা কত না ডেল ডেল টি, ডেল মিউ বাই ডেল পি এর কনস্ট্যান্ট টিটা কত হয়, ডেল মিউ বাই ডেল পি এর কনস্ট্যান্ট হচ্ছে ভি বার, তাহলে ভি বারটা বসিয়ে দাও, তা ডেল ভি বার বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি এইটা। আর এবারে যদি তুমি জাস্ট আলফা ফেজের জন্য এইটা মাইনাস বিটা ফেজের জন্য এটা করো, তাহলে সেটা কি হবে, ডেল ভি বার আলফা ফেজ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার মাইনাস ডেল ভি বার বিটা ফেজ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। দেখো পরিষ্কার এটা নট ইকুয়াল টু জিরো, কারণ ছবি তোমায় বলে দিচ্ছে ডেল ভি বার আলফা বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, দিস ইজ অ্যাকচুয়ালি নট ইকুয়াল টু ডেল ভি বার বিটা ফেজ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। মানে এটা তো ভি ভার্সেস টি পরে স্লোপ রিপ্রেজেন্ট করে, এবং এই ছবিতে তুমি পরিষ্কার দেখো যে ভি ভার্সেস টি যখন প্লট করছো বাঁ দিকে স্লোপ আর ডান দিকে স্লোপ হচ্ছে আলাদা। তা তোমার এটা হয়ে গেল, তার মানে পরিষ্কার দেখা গেল এখান থেকে ডেল টু মিউ আলফা বাই ডেল টি ডেল পি, দিস ইজ অ্যাকচুয়ালি নট ইকুয়াল টু ডেল টু মিউ বিটা বাই ডেল টি ডেল পি। তো এরকম করে বাকি ডেরিভেটিভ গুলো তুমি দেখাতে পারবে। সিমিলারলি তুমি দেখাতে পারবে ডেল টু মিউ বাই ডেল পি স্কোয়ার ফর দ্য আলফা ফেজ, দিস ইজ অ্যাকচুয়ালি নট ইকুয়াল টু
ডেল টু মিউ বিটা ফেজ বাই ডেল পি স্কোয়ার, তুমি একই রকম করে দেখাতে পারবে। এটা তোমাকে এটা দাঁড়াচ্ছে যে এই সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনে যেটা মানে ডেফিনেশন থেকে যেটা পরিষ্কার আর কি, সেটা এখানে আমরা দেখতে পেলাম যে তোমার সেকেন্ড ডেরিভেটিভটা কিন্তু তোমার ডিসকন্টিনিউয়াস হচ্ছে। তোমাকে এটা দাঁড়াচ্ছে যে সেকেন্ড ডেরিভেটিভ অফ কেমিক্যাল পোটেনশিয়াল, ডেরিভেটিভ অফ chemical potential with respect to temperature or pressure or cross derivative, যেগুলো or cross derivative are discontinuous at the transition point। বুঝতে পারলে? তাই ট্রানজিশন পয়েন্টে কিন্তু এরা তোমার ডিসকন্টিনিউয়াস হচ্ছে। হলো? ঠিক আছে এই জায়গাটা? হ্যাঁ স্যার। আচ্ছা, আর এবারে নেক্সট চলে এসো যে হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট প্রেসার। হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট প্রেসার। আর ওই যে ডেফিনেশনটা বলা হয়েছিল সিপিটা লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা এইচ বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। আচ্ছা, এবারে যেটা কথা যে যখন তুমি সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন দেখবে, মানে যেটা আমি ওই যে এক্সাম্পলটা বলছি, যেটা গ্লাস মানে কাঁচ আর কি, কাঁচ রড, সেটা অ্যামারফাস সলিড, তাকে যখন তুমি টেম্পারেচার বাড়িয়ে মেল করার চেষ্টা করবে, তখন কিন্তু একটা পার্টিকুলার টেম্পারেচারে সে মেল করছে সেরকম নয়, একটা রেঞ্জ অফ টেম্পারেচারে মেল করছে। মানে যেটা দাঁড়াচ্ছে যে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন টেক্স প্লেস second order phase transition takes place in a range of temperature instead of a single temperature, instead of a single temperature, একটা রেঞ্জ অফ টেম্পারেচারে সে বেসিক্যালি মেল করছে। আচ্ছা, এবারে কি হচ্ছে দেখো যে তোমার এমনিতে একটা গ্লাস রড যখন তার টেম্পারেচার কম, তখন যে হিটটাকে তুমি দিলে সেই পুরো হিটটাই কিন্তু তার টেম্পারেচার বাড়াতে কাজে লাগছে। মানে একটা গ্লাস রড মানে তার টেম্পারেচার তারা খুব অল্প মানে তুমি বাড়িয়েছো, হয়তো 25 ডিগ্রি হয়তো রুম টেম্পারেচার, তুমি 25, 30, 35, 40 যখন করছো, গ্লাস রডটা একটু গরম হচ্ছে, কিন্তু গ্লাস রডটা মেল করা স্টার্ট করছে না। মেল তো করবে অনেকটা বেশি টেম্পারেচারে, মেল করা স্টার্ট করছে না। তার মানে ব্যাপারটা কি বলছি, ব্যাপারটা কিন্তু বলতে চাইছি সেটা হচ্ছে যে তুমি যখন টেম্পারেচারটা এইভাবে বাড়াচ্ছ, মানে হিটটা যখন তুমি দিচ্ছ, সে পুরো হিটটাই প্রথম দিকে টেম্পারেচার বাড়াতেই কাজে লাগবে। আর এবারে যখন তোমার ওটা মেল করা স্টার্ট করলো, তোমার এর ক্ষেত্রে মানে ওই গ্লাস রডের ক্ষেত্রে, তখন কি হচ্ছে, যে হিটটা তুমি দিলে তার একটা পোর্শন সে ফেজ ট্রানজিশন করছে। মানে একটা পোর্শন ফেজ ট্রানজিশন করছে, মানে ধরো সলিড থেকে লিকুইড, এই যে ফেজ ট্রানজিশনটা আর কি, মানে মলিকুলগুলোকে আস্তে আস্তে সরে যাওয়া আর অন্যান্য কারণে বাড়ানো, এই কাজটা কি করছে। আর বাকি পার্টটা হচ্ছে তার টেম্পারেচার বাড়াচ্ছে। তাহলে তুমি যদি প্রতি একক টেম্পারেচার বাড়ানোর জন্য কতখানি হিট লাগবে যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে নর্মালি যখন একটা গ্লাস রড যখন সে মেল করা স্টার্ট করেনি, তখন 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য যতটা হিট লাগবে, যখন সে মেল করা স্টার্ট করে দিয়েছে তখন কিন্তু 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়াতে বেশি হিট লাগবে। ঠিক আছে, কারণ যে হিটটা তুমি দিচ্ছ তার একটা পোর্শন নষ্ট হচ্ছে ফেজ ট্রানজিশনের জন্য, বাকি পোর্শনটা তার টেম্পারেচার বাড়াচ্ছে। যে কারণে সিপিটা গ্রেটার দ্যান সিভি হয়। যে যখন তুমি সিভি বলছো, যে হিটটাকে দিচ্ছ সেটা ওয়ার্ক হিসেবে কিছু নষ্ট হচ্ছে না, কিন্তু যখন তুমি সিপি বলছো, যে হিটটাকে দিচ্ছ তার একটা পোর্শন কিন্তু তোমার ওয়ার্ক হিসেবে নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য তোমার সিপি মানে কনস্ট্যান্ট প্রেসারে তোমাকে বেশি হিট দিতে হয় একক টেম্পারেচার বাড়ানোর জন্য। তাহলে এখানে ঠিক একই রকমের লজিকটা আমি বলছি, যে যখন তোমার কোনো মেল্টিং স্টার্ট হয়নি,
তখন হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ানো করে যতটা হিট দিতে হয়, আর যখন মেল্ট করা স্টার্ট হয়ে গেছে তখন কিন্তু বেশি হিট দিতে হবে। তার কারণটা হচ্ছে যে যে হিটটা তুমি দিলে তার একটা পোর্শন হচ্ছে ফেজ ট্রানজিশন, তার জন্য কাজে লাগছে, বাকি পোর্শনটা তার টেম্পারেচার বাড়াচ্ছে। তাহলে তুমি এই পার্টিকুলার কেসে যে যদি মানে ছবিটাকে দেখো যে মানে কেমন হবে, আমি মানে এখানেই তো ছবিটা এঁকে দিচ্ছি যে হিট ক্যাপাসিটি ভার্সেস টেম্পারেচার প্লটটাকে যদি আঁকো, সেই প্লটটা কেমন হবে। আর এইখানে ছবিটা এঁকে দেওয়া দরকার ছিল, তখন এই নেটটা চলে গেল, মানে ছবিটা আঁকা হয়নি। মানে এই যে এখানে এই ইনফাইনাইট হিট ক্যাপাসিটি হচ্ছে, এই যে ইনফাইনাইট হিট ক্যাপাসিটি হচ্ছে, তার একটা ছবি এঁকে দেওয়া উচিত ছিল এখানে। তো এদিকে তুমি সিপি প্লট করছো, এদিকে তুমি টেম্পারেচার প্লট করছো, এইটা তোমার এদিকটা ধরো আলফা ফেজ, এটা তোমার বিটা ফেজ, এরকম একটা জায়গা তোমার ধরো ট্রানজিশন টেম্পারেচার, কি ট্রানজিশন হচ্ছে এইটা এইটা। এবারে এমনিতে হিট ক্যাপাসিটি অল্প অল্প, যেমন টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে বাড়ে বা কমে সেগুলো আলাদা কথা আর কি। ধরো এটা বাড়লো, আর এই পয়েন্টে ওটা তোমার ইনফিনিটি হয়ে গেল, একদম পুরো ইনফিনিটি হয়ে গেল, এ করে একটা ইনফিনিটি হয়ে যাচ্ছে এটা। তারপরে তোমার আবার তোমার ধরো ফেজ ট্রানজিশনটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তারপরে আবার টেম্পারেচার বাড়ালে হিট ক্যাপাসিটি তার মতো করে চেঞ্জ হতে পারে। তার মানে এই যে জায়গাটা, এইটা কিন্তু তোমার ইনফিনিটিতে চলে যাচ্ছে, তাহলে এই পয়েন্টটা ইনফাইনাইট হিট ক্যাপাসিটি হয়ে যাচ্ছে। আলফা ফেজে হিট ক্যাপাসিটি টেম্পারেচারের সঙ্গে সামান্য ভেরিয়েশন থাকবে, বিটা ফেজে হিট ক্যাপাসিটি হয়তো টেম্পারেচারের সঙ্গে সামান্য ভেরিয়েশন থাকবে, কিন্তু ট্রানজিশন পয়েন্টে তুমি ইনফাইনাইট হিট ক্যাপাসিটি তুমি দেখতে পাবে, এটা কি ইনফিনিটির দিকে চলে গেল। আর এই পার্টিকুলার কেসে কি হবে, এই পার্টিকুলার কেসে যখন তুমি সিপিটাকে প্লট করছো অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচারে তুমি ধরো, এক্ষেত্রে তোমার এই ধরে নাও এইটা যদি তোমার ট্রানজিশন টেম্পারেচার হয়, এবার ট্রানজিশনটা কিন্তু ওই স্পেসিফিক টেম্পারেচারে ঘটছে, একটা রেঞ্জ অফ টেম্পারেচারে ঘটবে। সেইখানে যেটা হবে তোমার এই হিট ক্যাপাসিটিটা তোমার মানে এমনিতে সামান্য বাড়ছিল, এবারে যখন তোমার এতে হলো মানে ট্রানজিশন টেম্পারেচারে হলো, তখন কিন্তু এটা অনেকটা তোমার বেশি হয়ে গেল। মানে যে ট্রানজিশন পয়েন্টে দেখো হিট ক্যাপাসিটিটা বেড়ে গেল, যেটা আমি বলছিলাম যে ট্রানজিশন পয়েন্টে যে হিটটা তুমি দিচ্ছ তার একটা পোর্শন ফেজ ট্রানজিশনে কাজে লাগছে, আর বাকি পোর্শনটা তার টেম্পারেচার যদি বাড়ায় তাহলে হিট ক্যাপাসিটি ভেরিয়েশনটা এরকম দেখতে হবে। মানে এই পার্টিকুলার কেসে ইন দিস কেস সিপি ভার্সেস টি প্লট উইল লুক লাইক ল্যামডা, মানে তোমার ল্যামডার মতো দেখতে হয়েছে এইটা। হেন্স দিস ফেজ ট্রানজিশন মানে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন is often called a lambda order phase transition. Lambda order phase transition. ল্যামডা অর্ডার ফেজ ট্রানজিশন হচ্ছে বেসিক্যালি সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে ইনফাইনাইট হিট ক্যাপাসিটি হচ্ছে অ্যাট দ্য ট্রানজিশন পয়েন্ট, আর সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে তুমি কি দেখতে পাচ্ছ না, এখানে তোমার একটা ওই মানে ল্যামডা অর্ডার ফেজ ট্রানজিশন তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরকম ফেজ ট্রানজিশনের এক্সাম্পল কি? এই অর্ডার ডিজঅর্ডার ফেজ ট্রানজিশন ইন মেটাল বা অ্যালয়, অর্ডার ডিজঅর্ডার ফেজ ট্রানজিশন ইন অ্যালয়েজ। এখানে এই ট্রানজিশন তুমি দেখতে পাবে। ফ্লুইড সুপার ফ্লুইড ট্রানজিশন, superfluid phase transition in লিকুইড হিলিয়াম। এদের ক্ষেত্রে তুমি এই সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন দেখতে পাও। আর ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন, হ্যাঁ, তার ক্ষেত্রে হয়ে গেছে, মানে এখানে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, এই ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন এক্সাম্পল হচ্ছে তোমার নর্মাল ফেজ ট্রানজিশন, যেগুলো
ট্রানজিশন লাইক এ ধরো সলিডের সঙ্গে লিকুইডের ফেজ ট্রানজিশন, লিকুইডের সঙ্গে ভেপারের ফেজ ট্রানজিশন, সলিডের সঙ্গে ভেপারের ফেজ ট্রানজিশন, এই যে ফেজ ট্রানজিশনগুলো সেগুলো সব ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের এক্সাম্পল। আর হোয়ারাজ তোমার সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন সব খুব যে ফ্রিকুয়েন্টলি দেখতে পাওয়া যায় সেরকম না। একটা অ্যালয়ের ক্ষেত্রে তোমার তোমার ট্রানজিশন যেটা মানে যে বললাম মানে অর্ডার ডিসঅর্ডার ফেজ ট্রানজিশন, তারপরে একটা ফ্লুইডের মানে লিকুইড হিলিয়ামের ক্ষেত্রে ফ্লুইড সুপার ফ্লুইড যে ফেজ ট্রানজিশন, এইগুলো হচ্ছে তোমার এই ক্যাটাগরির মধ্যে পড়ছে। দেখো তাহলে অর্ডার অফ ফেজ ট্রানজিশন এই 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 পুরো জিনিসগুলো বুঝতে পেরেছো তো? কোনো অসুবিধা নেই তো? স্যার বলছি আপনার ওই মানে সেকেন্ড অর্ডার ফেজ সলিউশনে যখন মিউ এর ফার্স্ট ডেরিভেটিভটা আমরা প্লট করছি, ওর যে স্লোপটা বেরোচ্ছে ওটা ইকুয়াল হচ্ছে। আপনি বললেন ওই ছবি দেখতে, স্যার কোন ছবিটা? মানে এই যে এইটা বলছো তো, এই যে ছবিটা? হ্যাঁ স্যার, ওইটা তো মিউ ভার্সেস টি, আর ফার্স্ট ডেরিভেটিভ যে ছবিটা ওটা তো আগে মানে ওইটা কি হবে? ওই ইয়েতে আছে ও এটা, হ্যাঁ হ্যাঁ এই ছবিটা এঁকে দিচ্ছি। এখানে ধরো আমি তোমার একটা ছবি এঁকে দিচ্ছি, এটা তখন ওই আঁকা হয়নি। হ্যাঁ, তা এর ক্ষেত্রে তুমি যদি ফার্স্ট ডেরিভেটিভের ছবি আঁকো, ধরো ডেল মিউ বাই ধরো তোমার ডেল টি, ডেল মিউ ভার্সেস ডেল টি, বা সবচেয়ে ভালো হচ্ছে মানে আরো ভালো ছবি হচ্ছে তোমার ডেল মিউ ভার্সেস ডেল পি। ধরো তুমি ছবি আঁকছো ডেল মিউ ভার্সেস, তোমার তাহলে মনে পড়ে যাবে ডেল মিউ ভার্সেস ডেল পি অ্যাট কনস্ট্যান্ট পি থেকে যদি তুমি ছবি আঁকো ভার্সেস ধরো তোমার পি, ডেল মিউ ভার্সেস ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ভার্সেস পি, এ ধরনের একটা ছবি আঁকতে ধরো। আচ্ছা, ডেল মিউ ভার্সেস ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, সেটা তো জাস্ট মোলার ভলিউমটা। তাহলে জাস্ট প্রেসারের সঙ্গে সঙ্গে ভলিউম কি হয়? প্রেসারের সঙ্গে সঙ্গে ভলিউম তোমার কমতে থাকে। এটা যদি আলফা ফেজ বলো, এটা যদি বিটা ফেজ বলো, তাহলে আলফা ফেজে দেখা যায় যে প্রেসার বাড়ালে তোমার ভলিউমটা কমছে, আর এই জায়গাতে তোমার এইরকম চেঞ্জটা হচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই যে আমার ডেল মিউ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট ইজ নাথিং বাট দ্য ভলিউম। তাহলে ভলিউম ভার্সাস প্রেসার প্লট যেমন, তো আলফা ফেজের ক্ষেত্রে তুমি এটাকে এইরকম ভাবে আমি আমি স্ট্রেট লাইন হিসেবে দেখাচ্ছি আর কি, কিন্তু এটা গ্যাস হলে তোমার কার্ভেচার থাকবে, মানে ভিটা তো ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার, তখন তার মতো করে ছবি হবে। তো আমি এরকম করে বলছি যে দেখো টিপিক্যাল ছবিটা, যে তোমার যখন প্রেসার ভার্সেস ফার্স্ট ডেরিভেটিভ প্লট করছো, তাহলে ট্রানজিশন পয়েন্ট থেকে বাঁদিকে যা স্লোপ, ডান দিকে স্লোপটা আলাদা। তাহলে বাঁদিকে স্লোপ আর ডান দিকে স্লোপ আলাদা, তার মানে ফার্স্ট ডেরিভেটিভটা তুমি কিন্তু পেন না তুলিয়ে আঁকতে পারলে, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হলো, কিন্তু এর আবার যদি প্লট করো, তো এর যদি আবার ডেরিভেটিভ করো, মানে ডেরিভেটিভের ডেরিভেটিভ মানে সেকেন্ড ডেরিভেটিভ, সেটা বাঁ দিকে যা থাকবে ডান দিকে তোমার আলাদা হবে। বা আরেকটা ছবি এখানে ধরো বলছি, তুমি যদি এই দিকে প্লট করো ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ভার্সেস এদিকে যদি টি প্লট করা হয়, এটা ধরো একটা ট্রানজিশন পয়েন্ট আছে, এটা এটা যেমন এখানে ট্রানজিশন পয়েন্ট পি ট্রানজিশন, এখানে একটা টি ট্রানজিশন আছে। দেখো ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হচ্ছে মাইনাস এস। হ্যাঁ, তাহলে আমি এনট্রপির প্লটটাকে এঁকেছি, তাহলে তার নেগেটিভ অফ সেটা হবে। জাস্ট ধরো এইদিকে তোমার এই হলো, আবার ধরো এইদিকে এইরকম দেখতে হবে ছবিটা, এটা আলফা ফেজ, এটা হচ্ছে বিটা ফেজ, এইটা। তার মানে যেটা কথা হচ্ছে, মানে ফার্স্ট ডেরিভেটিভের ছবিটা যখন তুমি আঁকবে, পেন না তুলে ছবিটা আঁকতে পারলে, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হলো, কিন্তু ছবিতে এটা আবার পরিষ্কার বুঝতে পারছো যে তোমার এই ট্রানজিশন পয়েন্টের বাঁ দিকে যা স্লোপ, ডান দিকে স্লোপটা আলাদা, মানে ডেরিভেটিভের মানে ফার্স্ট ডেরিভেটিভের প্লটের স্লোপটা বাঁ দিকে আর ডান দিকে আলাদা। এবার ডেরিভেটিভের ডেরিভেটিভ যেটা সেকেন্ড ডেরিভেটিভ, সেগুলো এখানে সেকেন্ড ডেরিভেটিভটা ডিসকন্টিনিউয়াস হবে। ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ স্যার। বুঝছো? বলো আর কিছু, আর কারো কিছু অসুবিধা আছে যা বলেছি তাতে?
ঠিক আছে তো? হ্যাঁ স্যার। তো দেখো তাহলে আমরা মানে এই যে আজকে তো 5 নম্বর ক্লাস, তো তাহলে 5টা ক্লাস ধরে আমরা কিছু জেনারেল ডিসকাশনস করে ফেললাম। তা জেনারেল ডিসকাশনের মধ্যে আমাদের একদম শুরুতে যেটা করা হয়েছিল ফার্স্ট ক্লাসে, সেটা হচ্ছে যে তোমার ওই কিছু মানে টার্মিনোলজি ইন্ট্রোডিউস করা, যে তোমার নাম্বার অফ ফেজ, ফেজ বলতে আমি কি বুঝছি, কোন একটা সিস্টেমে নাম্বার অফ ফেজ কেমন করে ক্যালকুলেট করে, কম্পোনেন্ট বলতে আমি কি বুঝছি, কোন একটা সিস্টেমে নাম্বার অফ কম্পোনেন্ট সি কেমন করে তুমি ক্যালকুলেট করবে, ডিগ্রিজ অফ ফ্রিডম কি, তারপরে নাম্বার অফ ফেজেস, নাম্বার অফ কম্পোনেন্ট এবং ডিগ্রিজ অফ ফ্রিডম তারা একে অপরের সঙ্গে গিভস ফেজ রুল দিয়ে রিলেটেড। গিভস ফেজ রুল তার বিভিন্ন সিচুয়েশনে তার জাস্ট ডেরিভেশন টেরিভেশন হ্যানা ত্যানা করা হয়েছে। আগে তারপরে চলে গিয়েছিলাম ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন, একটা পিওর সাবস্টেন্স তার ফেজ ট্রানজিশন। সেই কনটেক্সটে আমরা তোমার প্রথমে কেমিক্যাল পোটেনশিয়াল ভার্সেস টেম্পারেচার ফেজ ডায়াগ্রাম এটাকে করেছিলাম, তার কিছু লিমিটেশন ছিল। তারপর আমি প্রেসার টেম্পারেচার ফেজ ডায়াগ্রাম করেছিলাম, সেটাকে করতে গিয়ে তোমার ক্ল্যাপেরান ইকুয়েশন, কসিয়াস ক্ল্যাপেরান ইকুয়েশন এগুলো তোমার ঠিক ঠিক করে ব্যবহার করা হয়েছে। এবং জল, কার্বন ডাইঅক্সাইড এবং সালফার তাদের জন্য পিটি ফেজ ডায়াগ্রামগুলো আমরা just ভালো করে বুঝেছিলাম। আর আজকে যেটা ওটা ওটা তোমার 2-3টে ক্লাসে জুড়ে করা হয়েছিল। আর আজকে যে কাজটা আমরা মূলত করলাম সেটা হচ্ছে যে অর্ডার অফ ফেজ ট্রানজিশন। সেই অর্ডার অফ ফেজ ট্রানজিশন সেটা তোমার জেনারেল ডিসকাশনের মধ্যে পড়ে, এবং এর উপর বেস করে তুমি বিভিন্ন রকমের নিউমেরিক্যাল প্রবলেম টবলেম ইত্যাদি ইত্যাদি করবে। আচ্ছা, নেক্সট আমাদের যে জিনিসগুলোকে আলোচনা করতে হবে, এখন আর পিওর থাকবে না কেউ, এখন তোমার ইমপিউরিটি জাস্ট অ্যাড করে দেবো। এবার ইমপিউরিটি অ্যাড করা বিভিন্ন রকমের সিচুয়েশন আসবে। ইমপিউরিটি অ্যাড করা মানে হচ্ছে প্রথমেই যে ধরনের প্রপার্টিগুলো আমরা পড়বো সেগুলো হচ্ছে কলিগেটিভ প্রপার্টিস। কলিগেটিভ প্রপার্টি থেকে এটা হবে যে তুমি একটা ইকুইলিব্রিয়াম কনসিডার করো, সেটা হচ্ছে সলিডের সঙ্গে মানে লিকুইডের সঙ্গে ভেপারের বা লিকুইডের সঙ্গে সলিডের। এক্ষেত্রে লিকুইডটা হবে ইমপিওর বা বাইনারি সলিউশন, মানে একটা নন ভোলাটাইল সলিউট একটা ভোলাটাইল সলভেন্ট তোমাকে অ্যাড করতে হচ্ছে। এবারে এটা কথা হচ্ছে যখন তোমার ভেপার তৈরি হবে, যেহেতু একটা নন ভোলাটাইল সলিউট তুমি অ্যাড করেছো, সেই জন্য ভেপারে কিন্তু পিওর সলভেন্টটাই থাকবে। যখন সে ক্রিস্টাল পড়বে সেখানেও তোমার পিওর সলভেন্টটাই পড়ছে। সলিউশন ফেজ যেটা লিকুইডটা, লিকুইডটা কিন্তু তোমার সেখানে দুজনেই থাকছে। তোমার মানে দুজনেই থাকছে মানে আমি বলছি তোমার মানে সলভেন্ট থাকছে, তার সঙ্গে তোমার সলিউটও থাকছে, মানে বাইনারি আর কি, বাইনারি সলিউশনের মতো হচ্ছে। নেক্সট হচ্ছে এই সিচুয়েশনটা, মানে পিওর ছিল আগে যা কিছু কনসেপ্ট, সলিডটাও একটা পিওর, লিকুইডটা পিওর, ভেপারটাও পিওর। এখন তার বদলে লিকুইডটার যে টু কম্পোনেন্ট হয়ে গেল, কিন্তু সলিড বা ভেপারটা হচ্ছে তোমার পিওর। এইটা প্রথমে আলোচনা করব, সেটা আমাকে 2-3টে ক্লাস ধরে আলোচনা করতে হবে। তারপরে আমরা চলে যাব হচ্ছে যে মানে ভোলাটাইল সলভেন্ট অ্যাড করলাম, যার ক্ষেত্রে লিকুইড ফেজটা টু কম্পোনেন্ট, আবার তোমার ভেপার ফেজটাও হচ্ছে তোমার টু কম্পোনেন্ট। সেই ধরনের এটা করে বাইনারি সলিউশন বলা হয়। সেইটা একটা, মানে লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম কনসিডার করা হবে, সেখানে লিকুইডটা টু কম্পোনেন্ট, ভেপারটা টু কম্পোনেন্ট, এটা একটা পার্ট। তারপর আমরা চলে যাব যে দুটোই লিকুইড, মানে একটা পার্সিয়ালি মিসেবল লিকুইড, হ্যাঁ, সেটা টু কম্পোনেন্ট আছে সেই সিচুয়েশনটা। তারপরে চলে আসবো লিকুইড সলিড ইকুইলিব্রিয়াম, যেখানে ইউটেকটিক মিক্সচার বা ইত্যাদি নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এবার সবটাই তোমার আইডিয়াল সলিউশনের জন্য করবো বা নন আইডিয়াল সলিউশনের জন্য করবো, তাহলে এইরকম ভাবে সাবজেক্টটা আস্তে 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 তোমার কমপ্লিকেটেড হবে। ঠিক আছে, তারপর কলিগেটিভ প্রপার্টি যে আসবো, কলিগেটিভ প্রপার্টি নেক্সট দিন স্টার্ট করবো। তোমাকে একটা নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে রাখতে, এই প্রবলেমটা বাড়িতে কষবে। হ্যাঁ, একটা প্রবলেম তোমাকে দিয়ে রাখছি, বলছে ভেপার প্রেসার অফ সলিড সেলিনিয়াম ইজ গিভেন বাই vapor pressure of solid selenium is given by log p, এটাকে ইউনিটলেস করার জন্য বাই 1 টর করে দিচ্ছি, সেটা হচ্ছে -7440 বাই টি প্লাস 12.78 এইটা। আচ্ছা, অ্যান্ড লিকুইড সেলিনিয়াম is log p by 1 torr
equal to -5390 by T plus 8.63. এটা বলছে ক্যালকুলেট দ্য টেম্পারেচার অ্যান্ড প্রেশার অ্যাট দ্য ট্রিপল পয়েন্ট। Calculate the temperature and pressure at triple point. এই প্রবলেমটা একটুখানি বাড়িতে করবে, হ্যাঁ, তারপরে টেম্পারেচার অ্যান্ড প্রেশার অ্যাট ট্রিপল পয়েন্ট। ঠিক আছে, আর একটা প্রবলেম বলছি তোমার, নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে সব, হ্যাঁ। দ্য লেটেন্ট হিট অফ ফিউশন of deuterium is at 80.56 Kelvin is 47.0 calorie per mole. The slope dP by dt is 40.5 kg centimeter to the power -2 Kelvin inverse. -2 Kelvin inverse. এটা calculate the difference between molar volumes of solid and liquid deuterium at this temperature. ঠিক আছে, একটা পার্টিকুলার প্রবলেম তোমার দিচ্ছি। তাহলে এই দুটো প্রবলেম তোমাকে বাড়িতে করতে দিলে তুমি করবে। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দেব। নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে কোয়ালিটেটিভ প্রপার্টিজ। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা কোয়ালিটেটিভ প্রপার্টিজটা পড়বো। 5 নম্বর ক্লাস শেষ করছি। দেখো, হ্যাঁ বলছি আমরা আজকের ক্লাসে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন শিখলাম আর সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন শিখলাম। আর তাদের রেসপেক্টে হচ্ছে আপনার ভি বার ভার্সেস টি ডায়াগ্রাম, তারপরে মিউ ভার্সেস টি ডায়াগ্রাম করলাম। ওই ডায়াগ্রামগুলো অলরেডি আমরা আঁকিয়েছি, হ্যাঁ, মানে বিভিন্ন রকমের ডায়াগ্রাম, মিউটি ফেজ ডায়াগ্রাম, ডিপিডিটি ফেজ ডায়াগ্রাম, এগুলো আমরা অলরেডি আঁকিয়েছি আর কি। সেগুলোর মানে কনসেপ্টটাকে মাথায় রেখেই হচ্ছে ওই বিভিন্ন রকমের ছবিগুলো এখানেও আঁকলাম। হ্যাঁ, বলো কি বলছো, আর কি বলতে চাইছো? হ্যাঁ স্যার, বলছিলাম যে আমাদের পরীক্ষাতে এই ডায়াগ্রামগুলোকে যখন কি স্যার বলছি আমাদের পরীক্ষাতে এই টপিকগুলো থেকে কোশ্চেন না আসে। তোমার এই ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন বলতে কি বোঝো, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন বলতে কি বোঝো,
ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন ডিস্টিংটিভ ফিচার্সগুলো কী কী, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন ডিস্টিংটিভ ফিচার্সগুলো কী কী, ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের মধ্যে ডিফারেন্স কী কী, তাহলে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনকে ল্যামডা অর্ডার, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনকে ল্যামডা অর্ডার ফেজ ট্রানজিশন কেন বলে, হ্যাঁ, তাহলে মানে ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনগুলো তুমি কম্পেয়ার করো ইন টার্মস অফ হিট ক্যাপাসিটি ভার্সেস টেম্পারেচার প্লট, এই রিলেটেড সব জিনিস। ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের এক্সাম্পল কি, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের এক্সাম্পল কি, এইসব যা পড়াবো সেটাই কোশ্চেন, আর কোশ্চেন করলি কোশ্চেন। মানে যা বলবো সব গিলে ফেলবে একদম, তাহলেই হবে। হ্যাঁ, মানে তো একদম আচ্ছা স্যার, বলছিলাম এইটা পড়বার জন্য কোন বই কিনতে হবে? মানে কোয়ান্টামের জন্য আপনার বইটা কিনে নিয়েছি আর কি। হ্যাঁ, এটা আমারই থার্ড ভলিউমটা, আমার বইয়েরই থার্ড ভলিউমটা লাগবে। তুমি